এই যে আপু, একটু সাহায্য করবেন প্লিজ। জি বলুন, কি সাহায্য? আসলে আমি নতুন ভর্তি হয়েছি, তাই আমি কলা ভবনটি খুঁজে পাচ্ছি না। আপনি যদি একটু সাহায্য করতেন। কলা ভবন? অর্থাৎ অনার্স প্রথম বর্ষের ভবন? মানে তুমি আমার ছোট? ছোট হতেই পারি, এটা স্বাভাবিক, তাই অবাক হওয়ার কিছুই নেই। আচ্ছা আসো, তোমাকে কলা ভবনটা দেখিয়ে দেই। জি চলুন। আচ্ছা তোমার নাম কি? আমার নাম নাহিদ হাসান, সবাই দীপ বলে ডাকে। বাহ, সুন্দর নাম। আপনার ব্যাপারে তো কিছু বললেন না। আমি আরিশা সুলতানা, অনার্স ফাইনাল ইয়ার। মানে আপনি আমার 2 বছরের সিনিয়র। অবাক হওয়ার কি আছে, সিনিয়র তো হতেই পারি। তোমার কথাই তো। না মানে আমি তা বলিনি, আমার সিনিয়রদের একদম ভালো লাগে না। কেন? কারণ এই সিনিয়রগুলা সবসময় র্যাগিং নিয়ে পড়ে থাকে, সবাইকে জ্বালায়। এগুলো আমার একদম পছন্দ না। কিন্তু আপনি অনেক ভালো। আমি ভালো এটা কিভাবে বললে? আমি তো সিনিয়র, তাই না? আমি তো খারাপও হতে পারি। না, আপনি খারাপ না। আপনি হয়তো একটু রাগী, কিন্তু আপনার মনটা অনেক ভালো। না জেনে এত কিছু কিভাবে বলছো? সব সময় জানার প্রয়োজন হয় না, কিছু জিনিস এমনিতেই অবাক হয়। আরে কথা বলতে বলতে তো চলে এসেছি, এই যে এটাই হচ্ছে কলা ভবন। ঠিক আছে আপু, ধন্যবাদ আপনাকে। আরে সমস্যা নেই, যাও, আর কোনো সমস্যা হলে আমাকে বলো। ঠিক আছে আপু। দীপ ঢুকে গেল কলা ভবনে, কিন্তু আরিশা তখনও সেখানে দাঁড়িয়ে আছে। ভাবছে ছেলেটার কথার ধরন, ছেলেটার হাসি, সব কিছু মিলে আরিশা এই প্রথম কারোর উপর ক্রাশ খেলো। তখন তার ভাবনা ভাঙে তার বান্ধবীদের কথায়। কি রে আরিসা, এটা কি হলো তোর? আশেপাশে অত কোনো ছেলে আসতে ভয় পায়, আর এই ছেলেটা এসেই তোর সাহায্য নিয়ে নিল। আরে তেমন কিছু না, নতুন ভর্তি হয়েছে তো তাই কিছু জানে না। তোর কথা আমার কেন জানি ঠিক মনে হচ্ছে না। আবার জুনিয়র ছেলের প্রেমে টেমে পড়ে গেলি নাকি? ছেলেটাও কিন্তু খারাপ না। তুই কি পাগল? ছেলেটা আমার 2 বছরের ছোট। এই ছোট তো কি হয়েছে, ভালোবাসা কখনো বয়স মানে না। শিলার কথাই আরিশা চুপ হয়ে যায়। তখনই ক্লাসের বেল বাজে, তাই তারা ক্লাসে চলে যায়। ক্লাস শুরু হয়, কিন্তু আরিশা ক্লাসে মনোযোগ দিতে পারছিল না। তার মাথায় শুধু দ্বীপে সেই মন করা হাসি। চলুন আরিশার ক্লাস শেষ হতে হতে আমরা আমাদের আজকের নায়ক নায়িকার পরিচয় জেনে আসি। আমাদের নায়িকা আরিশা সুলতানা, লম্বা ফর্সা ও ঘন হালকা কালো চুলের অপরূপ সুন্দরী। সে শহরের ধনী ব্যবসায়ী মিস্টার সামিরের মেয়ে। তাছাড়া মিস্টার সামির আরিশার ভার্সিটির সভাপতি, তাই আরিশা পড়াশোনায় ফাঁকিবাজি হলেও সেই ভার্সিটির তার দাপট অনেক। আরিশাকে সেই ভার্সিটির সবাই ভয় পায়। অন্যদিকে আমাদের নায়ক নাহিদ হাসান দীপ, লম্বা ফর্সা, ঘন চুল আর সেই মনকাড়া হাসি, যা আজকে আমাদের নায়িকাকে ফিদা করে দিয়েছে। দীপের পরিবারের পরিচয় গল্পের সাথে থাকুন, তাহলেই জানতে পারবেন। তাহলে এবার গল্পে ফিরি। ভার্সিটিতে দীপের দ্বিতীয় সপ্তাহ। সে আজ লাইব্রেরিতে এসেছে, বইয়ের তাক ঘেটে কিছু খুঁজছে। হঠাৎ পাশ থেকে পরিচিত কণ্ঠ ভেসে আসে। যে দীপ, কি খুঁজছো এত মন দিয়ে? আরে আপনি? না মানে আমাদের স্যার একটা প্রজেক্ট দিয়েছেন, তো তার জন্য কিছু রেফারেন্স খুঁজছি। বাহ, তুমি তো দেখি বেশ সিরিয়াস ছাত্র। ফার্স্ট ইয়ারে এমনটা কমই দেখা যায়। আসলেই আমার অভ্যাস এমন, নতুন জায়গায় এসে নিজেকে প্রমাণ করতে ইচ্ছে করে। এই কথাটা ভালো বললে, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। ঠিক বলছেন। আপনি কি বই খুঁজছিলেন? আমি তো লাইব্রেরিতে এসেছিলাম একটু শান্ত সময় কাটাতে, কিন্তু এখন মনে হচ্ছে আজ লাইব্রেরিটাও বেশ শব্দময়। আমার জন্য? হয়তো। আপনার হাসিটা অনেক সুন্দর, জানেন। অত মিষ্টি কথা বলো না দীপ, বিপদে পড়বে। বিপদ যদি এমন হয় তাহলে প্রতিদিন আসতে রাজি আছি। দুজনেই হেসে ফেলে। কিছুক্ষণের জন্য দুজনের চোখে চোখ পড়ে। একটা অদ্ভুত নীরবতা যেন চারপাশ থেমে গেছে। আচ্ছা শোনো, তোমার ক্লাস কখন? আধা ঘন্টা পর। তাহলে এসো, ক্যাম্পাসের ক্যান্টিনে একটু বসি। আপনি আমায় ক্যান্টিনে ইনভাইট করতেছেন?
হ্যাঁ মিস্টার দীপ, একটু চা তো খেতে পারো আমার সঙ্গে। আপনার সঙ্গে সময় কাটানোর সুযোগ কি আমি ছাড়বো? দুজন পাশাপাশি হাঁটতে থাকে। ক্যাম্পাসের বাতাসে তখন এক অন্যরকম শীতলতা, যেন প্রেম আস্তে আস্তে জন্ম নিচ্ছে। আরে আরিসা, আজ তো দেখি লাইব্রেরিতেই রোমান্স সুবাস ছড়াচ্ছে। ওই দ্বীপ, ছেলেটার সঙ্গে কি মিষ্টি মিষ্টি কথা বলছিলি শুনলাম, কি ব্যাপার? তোরা কি স্টকের মতো আমার পেছনে পেছনে ঘুরিস নাকি? কবে থেকে আমার ব্যক্তিগত কথায় ঢুকলি? দূর, বেশি রাগ করিস না, আমরা তো তোর ভালোই চাচ্ছি। আর একটা কথা বলি, ছেলেটা কিন্তু দেখতে যেমন কিউট তেমন মেজাজ জবরদস্ত। আর তোর চোখে যেভাবে তাকাচ্ছিল না, যেন জীবনের মানে খুঁজে পেয়েছে। ও শুধু মিষ্টি কথা বলতে জানে, ওসব ছেলেদের থেকে দূরে থাকাই ভালো। আহ, নিজের মনেই হার মেনে গেছিস, এখন বাহানা করছিস? মানে জুনিয়র হোক আর সিনিয়র, তোদের মধ্যে যে কিছু একটা হচ্ছে তার চোখে পড়েই যায়। ওর হাসিটা খুব আলাদা। ওমা, প্রেমে পড়ে গেছিস বুঝি? প্রেম না, হয়তো ভালো লাগা। আমি নিজেও বুঝতে পারছি না। বুঝতে পারবি, সময় দে নিজেকে। তবে একটা কথা, তুই চাইলে আমরাও ব্রেকআপ দিচ্ছি। আর হ্যাঁ, মনে রাখিস, বয়স কখনোই ভালোবাসায় বাধা না। তিন বান্ধবী হেসে হেসে হাঁটতে থাকে, আর আরিশার মনে তখনও দ্বীপের মিষ্টি কথাগুলো গুনগুন করে বাজছে। ভার্সিটির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরো ক্যাম্পাসের রং যেন রঙিন হয়ে উঠেছে। গাছের ডালে ডালে ঝুলছে রং বেরঙের বাতি, ছাদ থেকে ব্যানার, আর মঞ্চের চারপাশে ব্যস্ত সাউন্ড চেক। এক একটা বিভাগ থেকে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দীপ একটা কর্নারে দাঁড়িয়ে একটু নার্ভাস হয়ে নিজের গলার আওয়াজ মিলাচ্ছিল। তার হাতে একটা কাগজ গানের কথা লিখে রেখেছে যেন ভুল না যায়। ঠিক তখনই পেছন থেকে, তুমি তো দেখছি একদম সিরিয়াস হয়ে গেছো। আপনি? ও আপু, মানে আরিশা আপু, আপনি এখানে? আমি তো সংস্কৃতি কমিটির কোঅর্ডিনেটর। তোমরা জুনিয়ররা কি করছো না দেখলে চলে? আমি একটা গান গাইবো, একটু টেনশন লাগছে, সবাই তো নতুন। ভয় পেও না, আমি জানি তুমি ভালো করবে। আপনি পাশে থাকলে ভয় অনেকটাই কেটে যায়। বেশ তো, তাহলে আজ গান আমাকে নিয়েই গাও। যদি আপনি মনে করেন গানটা আপনার জন্য, তাহলে অবশ্যই। আরিশা হেসে ফেলে। দীপের চোখে চোখ রাখতেই যেন সময়টা থেমে যায়। সেই মুহূর্তেই সাউন্ড সিস্টেম থেকে ভেসে আসে দীপের নাম। এখন আমাদের বিভাগের নতুন সদস্য দীপ পরিবেশন করবে একটি গান। দীপ মঞ্চে উঠে দাঁড়ায়, চারপাশের হালকা আলো তার উপর পড়ে। একবার চোখ বুলিয়ে নেয় দর্শকের উপর, তার চোখ গিয়ে থামে আরিশার চোখে। গান শুরু হয়, একটি মেলোডিয়াস প্রেমের গান। তুমি কাছে আসো আর হারিয়ে যাই, তোমার চোখে মিশে যায়। সবার করতালের মাঝে শেষ হয় গান। দীপের ঠোঁটে হাসি, চোখে এক ধরনের প্রশান্তি। সে তার অনুভূতির গানে ঢেলে দিয়েছে, আর কেউ একজন ঠিক বুঝেও ফেলেছে। নিচে দাঁড়িয়ে আরশা যেন হঠাৎ করেই আবেগে তলিয়ে যায়। তার বুকের ভিতর কেমন যেন হালকা কাঁপন। রিমা ও শিলা তখনই পাশে এসে দাঁড়ায়। আরিসা, তুই দাঁড়িয়ে কি ভাবছিস একা একা? হ্যাঁ রে, চেহারা দেখে তো মনে হচ্ছে কেউ তোর মন চুরি করে নিয়ে গেছে। ছাইরাও তোরা, এমন কিছু না। ওহো, মানে কিছু একটা হয়েছে, তাও আবার স্বীকার করবি না? দীপের গান শোনার পর থেকে তোর চোখে কেমন যেন আলাদা ঝিলিক দেখছি রে। গানটা সত্যি সুন্দর ছিল। ছেলেটার গলায় যে এত আবেগ থাকবে ভাবতেই পারিনি। শুধু গলায় নয়, চোখেও ছিল। তোর দিকে তাকিয়ে গাল গাইলো পুরোটা সময়। আমি তো বলি রে আরিশা, তুই প্রেমেই পড়েছিস। পাগল হোস না, ছেলেটা আমার জুনিয়র, 2 বছরের ছোট। প্রেম কি কখনো বয়স দেখে হয় রে? ভালো লাগাটা তো অনুভবের। আর তুই তো সেই অনুভবের গান শুনে পাথরের মতো দাঁড়িয়েছিলি। সত্যি বলতে ছেলেটার সততা, সরলতা, ব্যবহার আর আজকের গানটা সব মিলিয়ে ওর মধ্যে এক অদ্ভুত আকর্ষণ আছে। ওই তো স্বীকার করে ফেললি, এখন তোকে আর আটকে রাখা যাবে না। দেখিস, আজ না হোক কাল
ওই দ্বীপই তোর জীবনে ঝড় তুলে দেবে। ঠিক তখনই মঞ্চ থেকে দীপ নিচে নামে আর ওদের পাশ দিয়ে হেঁটে আরিশার সামনে দাঁড়ায়। গান কেমন লাগলো আরিশা আপু? খুব ভালো, মনে হচ্ছিল তুমি অনুভব করেই গাচ্ছিলে। কারণ আমি সত্যিই অনুভব করছিলাম গানটা আপনার জন্যই গেয়েছি। আমরা একটু দূরে যাই রে রিমা। হ্যাঁ, এখানে তো আবহাওয়াটা একটু বেশি রোমান্টিক হয়ে যাচ্ছে। আজকে আপনার জন্য গান গেয়ে অনেক হালকা লাগছে, মনে হচ্ছে আপনি আমার ভরসা। এতটা গুরুত্ব দেওয়ার কিছুই নেই দীপ, আমি তো শুধু। আপনি শুধু না, অনেক কিছু। আমার কাছে আপনি প্রথম একটা ভালো লাগা। তুমি এখনো ছোট। বয়সে ছোট হতে পারি, কিন্তু ভালোবাসা বোঝার বয়স পার করে এসেছি। আরিশা কিছু বলার আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ ঘোষণা ভেসে আসে মাইকে, কিন্তু তাদের মাঝে তৈরি হয় সেই চোখের ভাষা। বুঝে নিতে দেরি হয় না, তাদের গল্প শুরু হয়ে গেছে। আরিসা, ট্যুরের লিস্টে তোর নাম দিচ্ছি তো। হ্যাঁ রে, এইবার কোনো অজুহাত চলবে না, তুই আসবি। যাই বা না যাই এখনো ঠিক করিনি, এত ঝামেলা লাগে ট্যুরে গেলে। ঝামেলা না, রোমাঞ্চ বল। আর তোর তো এখন বিশেষ কারণ আছে যাওয়ার। বিশেষ দ্বীপ ট্যুর মানেই তো খোলা মাঠ, ঝিরিঝিরি হাওয়া আর জুনিয়র ক্লাসের এক্সট্রা টাইম। ছাইরাও তোরাও না, একদম অবুঝের মতো কথা বলিস। ও মাই গড, এখন বলছিস? তেমন কিছু না রে বাপ, আজকাল তো তুই সেজে গুজে ভার্সিটিতে আসিস। দ্বীপের ক্লাস শিডিউল মুখস্থ করে রাখিস, সে কোন করিডোর দিয়ে আসে তাও জানিস। বাস কর তোরা, আর যদি শুনে ফেলে? তো শুনলে কি, ভালোই তো। এমন ছেলে বারবার আসে না রে, খাটি শোনা, তাও আবার সিনিয়র ক্লাসে ফিদা। শোন, ট্যুরে গেলে ওর সঙ্গে সময় কাটাতে পারবি, জানবি ও আসলে কেমন, তখন না হয় সত্যি করে কিছু ভাববি। ঠিক তখনই ফোনে একটি মেসেজ আসে, ট্যুরের নোটিশ। ভার্সিটি থেকে একদিনের সিলেট ট্যুরের ঘোষণা। আরিশা তখন মেসেজ পড়ে। সিলেট, মাধবকুণ্ড, বিছানাকান্দি। আচ্ছা, যাওয়া যায় তো? ওয়াও, তোর মতন বদলে গেল। আমি তো বলেছিলাম তোর মন গলে যাবে। ঠিক তখনই সামনে করিডোর দিয়ে দীপ আসে, ব্যাগে ফাইল হাতে। আরিশা আপু, শুনলাম ট্যুরের লিস্টে আপনার নামও আছে। এখনো দেইনি, ভাবছি। প্লিজ যান না, আমি আসলে আপনার সঙ্গেই ঘুরতে চাই। এত কনফিডেন্ট? যদি আমি না যাই? তাহলে আমিও যাব না। বাহ বাহ, এই হলো জুনিয়র রাজা, আমাদের আপুর জন্য ট্যুর ছাড়তেও রাজি। আরিশা, তুই এখন না গেলে কিন্তু ওর ভালোবাসায় বিশাল ছেদ পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে রে, যাব। কথা দিচ্ছেন তো? আচ্ছা, কথা দিলাম। শীতের সকাল, হালকা বাতাসে আজ ভার্সিটির পরিবেশটাই যেন অন্যরকম। চারিদিকে হাসি, উচ্ছ্বাস, ফিসফিস, কারণ আজ সেই কাঙ্ক্ষিত দিন, যেদিন সবাই যাবে ট্যুরে। এই ট্যুর নিয়ে কত প্ল্যান, কত স্বপ্ন। কেউ নতুন জায়গা দেখার আনন্দে, কেউ আবার কারোর সঙ্গে বেশি একটু সময় কাটানোর আশায়, মুখে লুকানো হাসি। আর ঠিক সেদিনই হয়তো কারোর মনে চিরস্থায়ী হয়ে জায়গা করে নিতে পারে কোনো এক নাম, কোনো এক অনুভব, কোনো এক ভালোবাসা। আরিশা, তাড়াতাড়ি কর, বাস দাঁড়িয়ে আছে, সবাই উঠে গেছে। তুই না সাজতে সাজতেই তো ঘন্টা পার করিস, এবার তো দীপক অপেক্ষা করছে। আরিশা চুল ঠিক করতে করতে বলে। আরে, এত কিছুর কি দরকার ছিল বলতো? কেউ তো কিছু বলবে না। কেউ না, শুধু দীপ বলবে। আপু, দেরি করলেন কেন? এই কথায় যে কি মায়া লুকিয়ে থাকে। চল চল, আজকের বাস জার্নি জমে উঠবে মনে হচ্ছে। তার তিনজন দৌড়ে ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকা ট্যুর বাসের দিকে এগিয়ে যায়। চারপাশে আনন্দের শব্দ, সবার মুখে হাসি। বাসের গেটের সামনে দীপ দাঁড়িয়ে। আরিশা আপু, অবশেষে এলেন। তুমি তো বলেছিলে আসতে, তাই আর না আসার উপায় ছিল না। ভালো করেছেন, আমি জানতাম আপনি আসবেন। ভাইরে, এই যে চোখে চোখে কথা হচ্ছে। আর কথা বলবি না, চল ভিতরে বসি।
তারা বাসে উঠে শিলা আর রিমা পেছনের সিটে গিয়ে বসে যায়, আর দীপ বসেছিল জানালার পাশে। পাশে ফাঁকা সিটটা ধরে রেখেছি। আপু, আপনি এখানে বসবেন? আমি এখানে? হ্যাঁ, আপনি না বসলে তো আমার সফরটাই অপূর্ণ থেকে যাবে। আরিশা তখন একটা মুচকি হাসি দিয়ে দীপের পাশে বসে পড়ে। ঠিক আছে, বসি, তবে একটা শর্তে। বলুন। সারা রাস্তা তুমি আমাকে বিরক্ত করবে না। অসম্ভব, আপনি পাশে থাকলে চুপ থাকা যায় নাকি? বাস চলতে শুরু করে, জানালার পাশ ভেসে আসে সকালের আলো, ঠান্ডা বাতাসে আরিশার চুল উঠছে। দীপ তাকিয়ে তাকে অবাক হয়ে। কি দেখছো এভাবে? কিছু না আপু, আপনি জানেন, আপনি হাসলে পুরো পৃথিবী থেমে যায় মনে হয়। আবার শুরু করলে? সত্যি বলছি, আজকের সকালটা আপনার জন্যই এত সুন্দর লাগছে। বাসে গান বাজে, সবার মধ্যে হই হুল্লোড়, কিন্তু দীপ আর আরিশার চারপাশটা এক অদ্ভুত নীরব ভালো লাগে ভরে থাকে। তোর এই একটা শব্দই যেন এক নতুন উত্তেজনার জন্ম দেয়। ব্যস্ত শহরের ব্যস্ততা, ভার্সিটি ক্লাস আর পড়াশোনার চাপ থেকে কয়েকটা দিনের মুক্তি। কিছু দিনের জন্য হলো সবে নিজেদের মতো করে বাঁচতে চায়। ছেলেমেয়েরা দল বেঁধে ঘোরাঘুরি, নতুন জায়গা দেখা আর মনের কোণে লুকিয়ে রাখা কথাগুলো বলে ফেলার উপযুক্ত সময় এই ট্যুর। ঘণ্টাখানেকের জার্নি শেষে তাদের বাস এসে থামে নির্ধারিত স্পটে। পাহাড়ে ঘেরা একটা ছোট্ট রিসোর্ট, যেখানে চারিদিকে সবুজ সমারোহ, বড় বড় গাছ, পাখির কলতান আর হালকা ঠান্ডা বাতাস যেন মনটা একেবারে জুড়িয়ে দেয়। জায়গাটার সৌন্দর্য দেখে প্রথমেই সবার চোখ বড় বড় হয়ে যায়। কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ বা জায়গাটা নিজের চোখে যে অবাক। আরে রিমা, জায়গাটা কি সুন্দর না! আমি তো প্রেমে পড়ে গেলাম একেবারে। আহা, জানালার পাশে বাগান, এক পাশে ছোট্ট ঝর্ণা, মনে হচ্ছে কোনো সিনেমার সেটে এসে পড়েছি। এখন বুঝলাম এত হইচই করে ট্যুরে আসার মানে কি। একদম নিঃশব্দ, শান্ত জায়গা। আপু, জায়গাটা কেমন লাগছে আপনার? এক কথায় স্বপ্নের মতো। আমি কখনো এত সুন্দর জায়গায় আসিনি। আপনার চোখের মতো? তুমি আবার শুরু করলে? দীপ তো আপুকে একদম হজম করতে পারছে না রে, কোথায় কোথায় প্রেম জড়ায়। এইভাবে চোখে চোখে প্রেম হলে রিসোর্টেই যদি বাসর বসে যায়, আমি কিন্তু ছবি তুলবো। তোরা চুপ কর, কিছু বললেই এখন প্রেমের ট্যাগ দিয়ে দেয়। সবে ব্যাগপত্র নিয়ে নামছে। রিসোর্টের লোকজন রুমগুলো ভাগ করে দিচ্ছে। রুমগুলো ছোট হলেও বেশ সাজানো। জানালার পাশে দাঁড়িয়ে দূরে সবুজ পাহাড় দেখা যায়। প্রতিটা জানালা যেন আলাদা এক ছবির ফ্রেম। আরিসা, আমাদের রুমটা দেখেছিস? জানলার পাশে গাছের সারি, তার পেছনে পাহাড়, কি সুন্দর রে! ক্যাম্প ফায়ারটা কোথায় হবে জানিস? এমন জায়গায় যদি ক্যাম্প ফায়ার না হয়, তাহলে এই ট্যুরটাই বৃথা। সবাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছে। কয়েকজন ঘুরতে বের হয়েছে আশেপাশে। রিসোর্টের ভেতরে ছোট্ট একটা কফি শপ আছে। দীপ সবার থেকে একটু দূরে দাঁড়িয়ে ক্যামেরা হাতে কিছু ছবি তুলছে, কিন্তু তার ক্যামেরার লেন্স যতই ঘুরুক, চোখটা আটকে গেছে একজনের উপরেই, আরিশা। ওই কি করছো এখানে দাঁড়িয়ে? কিছু না আপু, জায়গাটা এত সুন্দর, ভাবলাম কিছু ছবি তুলে রাখি। আমার দিকেই ক্যামেরা কেন? কারণ আপনি এই জায়গার সবচেয়ে সুন্দর দৃশ্য। তুমি এত সাহস কই পেলা? সাহস না আপু, মনের কথা বললাম শুধু। আপনার অনুমতি ছাড়া ছবি তুলে ফেলেছি, মাফ করবেন। পরে আমারে সব ছবি দেখাবে। যদি একটা ছবিতেও খারাপ দেখি তাহলে কিন্তু ফোন ভেঙে ফেলবো। ঠিক আছে, আপনি ছবির বিচারক, আমি ফটোগ্রাফার। চারিদিকে যেন একটা স্নিগ্ধ শান্ত পরিবেশ। সবার মাঝে হাসি, রোমাঞ্চ, কিছুটা টেনশন। কার কাকে নিয়ে কি ভাবছে সেটা নিয়ে ফিসফাস। আর দীপ আরিশা এই দুটা চরিত্র একে অপরকে বোঝার এক নতুন অধ্যায় পা রেখেছে। চোখে চোখে যতটুকু বলা যায় তারা যেন ঠিক ততটুকুই বলছে। কথা না বলেও যেন অনেক কিছুই বলা হয়ে গেছে। আরিসা, চল রুমে যাই, আবার কিছুক্ষণ পরে নিচে সবাই মিলে ঘুরতে বেরোবো। চল। পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট রিসোর্টে এক নীরব অনুভব জমে উঠেছে। ট্যুরের এই শুরুটা যেন গল্পের এক নতুন ভাগ।
বাকি দিনগুলোতে কি হবে, একসাথে সময় কাটানো, হাসি ঠাট্টা আর কিছু অজানা অনুভব কি আর একটু গভীর হবে। ট্যুর মানেই শুধু ঘোরাঘুরি না, তার সঙ্গে জমে ওঠা আড্ডা, হঠাৎ করে ঘটে যাওয়া হাসির কাণ্ড কাহিনী আর কিছু মনে রাখার মতো মুহূর্ত। আর এই পূর্বে ঠিক তেমনই এক ঘটনা ঘটল যা সবার সারা জীবনই মনে রাখবে, বিশেষ করে দীপ। সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই, সবাই রিসোর্টের পেছনে খোলা মাঠে জড়ো হয়েছে। কিছুজন ব্যস্ত ক্যাম্পফায়ার প্রস্তুতিতে, কেউ ছবি তুলছে, কেউ বা গিটার বাজিয়ে গলা ছেড়ে গান ধরেছে। আরিসা, এই ট্যুরের ছবি তো দিয়েই একটা অ্যালবাম বানাবো রে। আমাদের এত হিট লুক দেখলে তো ইনস্টাগ্রামও হিংসা করবে। আগে তো ছবি তুলতে দে, তুই না সামনে দাঁড়ালে পুরো ব্যাকগ্রাউন্ডটাই ঢেকে যায়। এই রিমা, অতটাও মোটা না আমি। তোরা কি থামবি না একবার? এ সময় দীপ হাতে একটা ড্রোন নিয়ে আসে। সব আপু, রিসর্টের উপর দিয়ে কিছু ড্রোন শট নিব ভাবছিলাম। বাহ, বেশ আইডিয়া, তবে সাবধানে চালাবি, কারো মাথায় যেন না পড়ে। চিন্তা করবেন না আপু, আমি প্রফেশনাল। সবাই চুপ করে দাঁড়িয়ে ড্রোন ওড়ানো দেখছে। দীপ বেশ কায়দা করে ড্রোনটা ওড়াচ্ছে, কখনো পাহাড়ের গায়ে, কখনো নিচে ক্যাম্পফায়ার ঘিরে ঘোরাফেরা করছে। আর ঠিক তখনই ঘটল সেই কাণ্ড। হঠাৎ একটা পাখি ড্রোনটার সামনে এসে পড়ে, আর ড্রোনটা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পড়ে আরিশার মাথায়। হ্যাঁ, এটা কি দীপ, তুমি মাথা ভাঙবে নাকি? ড্রোনটা একেবারে আরিসার মাথায় পার্কিং করলো। ভিডিওটা কেউ তুলেছে, ভাইরাল হবে নিশ্চিত। আপু সরি, আমি তো বুঝতেই পারিনি। তুই তো বললি প্রফেশনাল। আপু, আজ থেকে আর বলবো না, আমি পাকা পাগল। এখন থেকে ওর নাম ড্রোন বয় দ্বীপ। আর আরিশা হলো হেলমেটলেস হিরোইন। হাসিতে রোল উঠেছে, সবাই এমন হেসে ফেল যেন অনেক বছর পর পেট ভরে হেসেছে। দীপ এক হাতে কান চেপে ধরে ক্ষমা চাইছে, আর আরিশা মুখ গম্ভীর করে তাকিয়ে আছে, তবে তার চোখের কোনো একটু হাসি রেখা। ঠিক আছে, মাফ করে দিলাম, তবে এক শর্তে। কি শর্ত? সন্ধ্যায় ক্যাম্পফায়ারে গান গাইতে হবে, সামনে দাঁড়িয়ে। গান? আমি তো গাইতে পারি না। সেটা আমি দেখব। ড্রোন চালাতে পারিস, গান গাইতে পারবি না? ক্যামেরার ব্যাটারি শেষ। আরে না না, আজ তোকে গাইতেই হবে। এমন এক আনন্দঘন মুহূর্তে সবাই আবার একসাথে বসে ক্যাম্পফায়ার ঘিরে, আলো ছায়ার খেলা, গিটারের সুর, আর সেই সঙ্গে ট্যুরের প্রথম দুষ্টু কাণ্ডটা যেন সবাইকে আরও একটু কাছাকাছি নিয়ে আসে। আর দীপ, তার জন্য শুরু হলো নতুন এক ড্রোন কাহিনীর অধ্যায়। ট্যুরের শেষ দিন, সূর্যটা যেন আজ একটু বেশি মন খারাপ নিয়ে উঠেছে। সকালের বাতাসে ক্লান্তির ছায়া, আর চোখে মুখে সবার ঘোরাঘুরি তৃপ্তি। গত কয়দিনের আনন্দ, হাসি, তুষ্টামি সব কিছু যেন সময় ছিনিয়ে নিয়ে নিচ্ছে। হোটেলের ব্যাগ গোছানোর শব্দ, দরজার বন্ধ করার আওয়াজ, আর তার ফাঁকে ফাঁকে বন্ধুত্বের গুঞ্জন, সব মিলে এক অদ্ভুত আবহ। আরিসা, তোদের ফেলে যেতে ইচ্ছা করছে না রে। এমন মজা কবে আবার হবে কে জানে। তুই যদি আর একবার ড্রোন কাণ্ড বলিস না, তবেই শান্তি। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। জানিস, ট্যুরে আসার আগে ভেবেছিলাম মাথা গরম হবে, ক্লান্ত হব, কিন্তু এখন মনে হচ্ছে এটা না এলে বুঝতামই না কিছু অনুভূতি কি জিনিস। কে রে, কে এত আবেগ? তুই কি সিরিয়াসলি বদলে যাচ্ছিস? না রে, তুই তো প্রেমে পড়েছিস, সেই জুনিয়র দ্বীপের প্রেমে। চুপ কর তোরা, এসব কথা বাসে বসে বলিস, সবাই শুনে ফেলবে। আর হ্যাঁ, তখনই দীপ আসে ব্যাগ নিয়ে। আপু, তোমার ব্যাগটা আমি বাসে তুলে দেই? না না, লাগবে না, আমি নিয়ে নেব। মানে আপনি আমাকে আর বিশ্বাস করেন না? ওহো, এখন তো পুরো ড্রামা চলছে। আরে দীপ, তুমি শুধু ব্যাগ না, ইচ্ছে করলে আবুকে বিয়েও করে ফেলতে পারো। তোরা চুপ করবি না? একটা হাসির হই হুল্লোড় ভেতরে সবাই বাসে উঠে। জানালার পাশের সিটে বসে আরিশা তাকিয়ে থাকে বাইরের পাহাড় আর গাছের দিকে। অন্যদিকে দীপ বসে আছে পেছনে, কিন্তু একবারও চোখ সরে না সামনের দিকে তাকানো থেকে। বাস চলছে, ধীরে ধীরে সব ফেলে পেছনে রেখে এগিয়ে যাচ্ছে চেনা শহরের পথে। আরিসা, তোর এত চুপ কেন? কিছু না, জানিস কিছু মুহূর্ত থাকে যা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, অথচ চায় না সেটা ফিরুক। তাহলে লিখে রাখিস, জুনিয়র ছেলের রোমান্টিক ভালোবাসা
পর্ব ট্যুরে শেষ। হাসি সুরে কেটে গেল ফেরার পথটা। শহরের আলো দেখা দিল, চেনা রাস্তাগুলো আবার ফিরে এলো চোখের সামনে। কিন্তু একটা জিনিস বদলে গেছে, আর সেটা হলো একে অপরের প্রতি দৃষ্টিভঙ্গি। আর সে হয়তো এখনও বুঝে উঠতে পারেনি, কিন্তু সে নিজের অজান্তেই এক জুনিয়র ছেলের হাসিতে ভেতরে ভেতরে এক অন্যরকম অনুভব করে বসেছে। আর দীপ, সে তো একেবারে নিশ্চিত এই ট্যুরে সে শুধু পাহাড় নদী না, নিজের ভালোবাসার গন্তব্যও খুঁজে পেয়েছে। ক্যান্টিনে বসে থাকা দীপ আর আরিশা। এখন দুপুরের সুর, চারপাশের ক্যান্টিনের শব্দ, ছাত্র ছাত্রীদের হাসি ঠাট্টা, আর মাঝে মাঝে খুচরো কথাবার্তা। দীপ আর আরিশা আজ একটু অন্যরকম, একে অপরের পাশে বসে খাচ্ছে। আরিশা বিরক্তি ঝেড়ে তার খাওয়া শেষ করে দীপের দিকে তাকায়। দীপ, তোমার পরিবার সম্পর্কে একটু জানাতে পারো? পরিবার? আবার কেন? না কিছু না, মনে হচ্ছে তুমি কখনো বলনি তোমার পরিবারের কথা। তোমার তো একটা ভিন্ন অনুভূতি দেখি যখন বিষয়টা আসে। তুমি ভাবছো আমি কাউকে নিজের পরিবার সম্পর্কে বলি না? হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় তুমি কিছুটা দূরে থাকো। সব কিছু সময়ের সাথে আসবে আপু। পরিবার, হ্যাঁ, সে একটা বড় কথা, এখন আর বলার সময় হয়নি, কিন্তু একদিন বলবো, যখন তুমি ঠিক বুঝতে পারবে। আশা কিছুটা চুপ হয়ে যায়, তার চোখে একটা প্রশ্নবোধক দৃষ্টি। দীপের কথা শুনে তার মনে কেমন যেন একটা অস্বস্তি তৈরি হয়। কিন্তু দীপ একসময় নীরব হয়ে কফি থেকে এক চুমুক নেয়। এমন সময় দীপ যেন কিছু ভাবতে থাকে, চোখ বন্ধ করে কিছু মুহূর্তের জন্য অতীতে চলে যায়। ফ্ল্যাশব্যাক। দীপ যখন ছোট ছিল, তার জীবন একদমই অন্যরকম ছিল। তার বাবা মা ছিল ধনী, শহরের বড় ব্যবসায়ী, সব কিছু ছিল আদর্শ। কিন্তু কিছু বিষয় ছিল যা দীপকে কখনোই বুঝতে দেওয়া হয়নি। একটা সময় যখন সে 17 বছর বয়সী ছিল, তখন তার বাবা মা তার উপর খুব চাপ দিতে থাকে। দীপ, তুমি জানো আমাদের পরিবার কি চায়? তোমার পড়াশোনা, তোমার ভবিষ্যৎ, এটা তোমারই দায়িত্ব। তুমি আমার ছেলে কি না আমার সন্দেহ। তুমি সবসময় আমাদের কথা শোনো না। তোমার কি একটু দায়িত্বশীল হওয়া উচিত নয়? আমার মনে হয় তোমাকে দুনিয়াতে আনাই আমার ভুল হয়েছে। এই কথাগুলো ছিল দীপের মনের উপর চেপে বসা সেই কঠিন সময়। দীপ চেয়েছিল একটু স্বাধীনতা, নিজের পথ চলতে চেয়েছিল। তবে তার বাবা মা খুবই প্রতিকূল হয়ে ওঠে। দীপ খুবই খারাপ সময় পার করতে থাকে। তাকে পড়াশোনা, ক্যারিয়ার আর পারিবারিক নিয়মগুলো মানতে জোর করা হয়। একদিন অনেক কথা কাটাকাটি হওয়ার পর দীপ তার পরিবারকে ছেড়ে চলে যায়। দীপের দাদিমা তাকে অনেক ভালোবাসতো। তিনি বলেছিলেন দীপ একদিন ফিরবে। দীপ নিজেকে মনে মনে বলে, পারিবারিক ভালোবাসা থাকলেও এখানে কোনো স্বাধীনতা ছিল না। তারা ভাবতো আমাকে তাদের মতোই চলতে হবে, কিন্তু আমি জানতাম আমি নিজে একটা পথ বানাতে পারি। এরপর দীপ নিজের পায়ে দাঁড়াতেই নিজের পথ খুঁজে নিতে ভার্সিটিতে ভর্তি হয় এবং জীবন নতুন করে শুরু করে। দীপের কাছে বাবা মায়ের এই ব্যাপারটা বড় নয়, বরং নিজের সিদ্ধান্ত আর স্বাধীনতা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু পরিবারের সাথে দূরত্ব তৈরি হওয়ার জন্য তার মনে এক ধরনের শূন্যতা ছিল, একটা খালি জায়গা যা কখনো পূরণ হয়নি। ফ্ল্যাশব্যাক শেষ। দীপ তার অতীত থেকে বের হয়ে আসে। ক্যান্টিনে আরিশার দিকে তাকিয়ে কিছুটা নিশ্চুপ হয়। আরিশাও তার দিকে চেয়ে থাকে, কিন্তু সে আর কিছু বলে না। আরিশা দীপের অভিব্যক্তি দেখে বোঝে দীপের জীবনে এমন কিছু আছে যা এখনও পুরোপুরি শেয়ার করতে প্রস্তুত নয়। আচ্ছা, তুমি যখন খুশি তখন আমাকে বলবে দীপ, কিন্তু মনে রেখো আমি আছি। ধন্যবাদ আপু। এখনও অনেক কিছু থেকে দূরে দীপ, তার পরিবার, তার সম্পর্ক, তার অতীত, সকলে ধীরে ধীরে তার জীবনে প্রবেশ করবে। কিন্তু সে জানে তার সামনে যে পথ রয়েছে সেটা তার নিজের। আর আরিশা, সে একটা বিশ্বাস হয়ে তার পাশে থাকবে। যদিও দীপ জানে তার জীবনে কষ্ট আর যন্ত্রণা আছে, তবে এখন সে একজন বিশেষ বন্ধুর কাছে আছে। আরিশা। সময়ের সঙ্গে মানুষের মনে দূরত্ব কমে যায়, ঠিক যেমনটা হলো দীপ আর আরিশার মধ্যে। ক্যান্টিনে সেই কথোপকথনের পর আরিশার মনে দীপের জন্য একটু আলাদা অনুভূতি কাজ করা শুরু করলো। আগে যে ছেলেটাকে সে শুধুই ক্লাসমেট মনে করত, এখন সে তার আচরণ, চুপচাপ থাকা আর মাঝে মাঝে গভীর চোখে তাকানো, সবই যেন আলাদা কিছু বলছে। আরিশা দীপের পিছনে দাঁড়িয়ে বলে, তুমি এখানে একা বসে আছো?
আপনি? আপু হ্যাঁ, একটু হাওয়া খাচ্ছিলাম। তুমি মাঝে মাঝে এত গম্ভীর হয়ে থাকো কেন দীপ? আসলে কিছু ব্যাপার থাকে যেগুলো মুখে বলা যায় না। আমি বুঝি, কিন্তু মাঝে মাঝে তো বলা উচিত, তাই না? দুজনের মাঝে আজ আর আগের মতো দূরত্ব নেই। আগে আপনি তুমি বা কথায় জড়তা সব যেন মিলিয়ে যাচ্ছে চোখে চোখে তাকানোর মাঝখানে। আর সে এখন দীপকে পড়ে সময় পাশে বসে হেল্প করে, পড়ার সময় পাশে বসে হেল্প করে। আর সে এখন দীপকে পড়ার সময় পাশে বসে হেল্প করে। দীপ আর আগের মতো দূরত্ব বজায় রাখে না। আরশার এক টুকরো হাসি এখন তার দিনের অনেকটুকু সময় জুড়ে থাকে। একদিন লাইব্রেরিতে। তুমি কবে থেকে আমার এত আপন হয়ে গেলে দীপ? আপন? আমি তো বরাবরই আপন হতে চেয়েছি আপু। তুমি আর এই আপু বলো না তো, কেমন যেন অদ্ভুত শোনায় এখন। আপনাকে আপু বলতেই ভালো লাগে। কিন্তু আমার তো শুনতে ভালো লাগে না। ভালোবাসা কখনো হঠাৎ করে আসে না, আসে ধীরে ধীরে। ঠিক যেমন দ্বীপের মাঝে আরিশার জন্য ভালো লাগাটা গাঢ় হয়ে উঠেছে, আর আরিশার মনে দ্বীপের জন্য অদ্ভুত এক টান। ওরা এখন আর আগের মতো শুধু ভার্সিটির পরিচিত কেউ নয়, বরং একজন আরেকজনের খুব আপন মানুষ হয়ে উঠেছে অজান্তেই। ভালোবাসার পথে কখনো কখনো ঝড় ওঠে, আর সেই ঝড় যদি হয় একরাশ অভিমান, তাহলে সে ঝড়ের ঝাপটা সবচেয়ে বেশি লাগে নিজের অনুভূতিতেই। আজকের দিনটাও তেমনই এক অভিমান মাখা সকাল ছিল। আয়শা আজ খুব রেগেছিল। কেন? কোনো একটা বিষয় নিয়ে কারোর সাথে ঝগড়া হয়েছে। দীপ সেটা জানতো না। স্বাভাবিক মতোই সে লাইব্রেরির পাশে বসে থাকা আয়শার দিকে এগিয়ে যায়, হাতে একটা নোটবুক। আপু, এই যে আপু, একটু দেখবেন। আয়শার আগে গম্ভীর মুখ করে চুপচাপ বসেছিল, একবার চোখ তুলে তাকে চিৎকার করে ওঠে। ততক্ষণ ধরে আপু আপু করছিস কেন? তোকে কতবার বলেছি এই আপু ডাকটা বাদ দে। আর একদিন যদি তোকে এই ডাকটা দিতে শুনি, তাহলে নিজেই বুঝে নিবি কি হবে। দীপ একটু থমকে যায়। সে আগে আর কখনো আরশাকে এত রেগে যেতে দেখেনি। তখন সে ভয়ে ঢোক গিলে, তারপর নিচু গলায় বলে, তাহলে কি বলে ডাকবো? আমার নাম ধরে ডাকবি, আর তুমি করে বলবি। কিন্তু আপনি তো আমার বড়। আর একটা কথা যদি বলিস, আজকেই তোর শেষ দিন হবে। ঠিক আছে। আরিশা, তুমি একটু রাগ করেছো মনে হচ্ছে। আরশা এক সেকেন্ডে দ্বীপের পরিবর্তন দেখে, একটু অবাক হয়, তারপর চোখ ঘুরিয়ে বলে, হ্যাঁ রেগে আছি, কিন্তু তুই মানে তুমি এসে রাগটা একটু হালকা করে দিলে। এখন চুপচাপ বসো, কথা বেশি বলো না। দীপ অবাক। এতদিন যাকে আপু বলে চিনত, তার মুখে আজ শুনল নিজের নাম ধরে ডাকতে। মনটা একটা অদ্ভুত অনুভূতিতে ভরে উঠল দ্বীপের। আর আরিশাও যতই রেগে থাকুক, দ্বীপের পাশে বসে থাকা তার শান্ত স্বরটা সব কিছুই মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। দুজনেই চুপচাপ বসে রইল, হয়তো বাহিরটা চুপ, কিন্তু ভেতর ভেতরে অনেক কথাই বলছিল ওদের চোখ, ওদের না বলা অনুভূতি। ভালোবাসা কখনো হুট করে ছুঁয়ে যায়, কখনো ধীরে ধীরে মনের গভীরে জায়গা করে নেয়। কিছু সম্পর্ক নিজের নিয়মে গড়ে ওঠে, কারোর অনুমতির অপেক্ষা করে না। দীপ আর আরিশার সম্পর্ক ঠিক তেমনই, ধীরে ধীরে একটু একটু করে একে অপরের দিকে ঝুঁকে পড়েছে। আর সেই সম্পর্কের একটি ছোট্ট বাঁক নিয়ে আজকের গল্প। লাইব্রেরির এক কোণে বসে আছে দীপ, চোখে চিন্তার চাপ, মনে একটা অদ্ভুত অস্থিরতা। হাতে বই, কিন্তু পাতাগুলো নাড়ানোর মানে নেই, কারণ মনটা অন্য জায়গায় আরশার দিকে। ঠিক তখনই পাশে এসে বসে আরশা। দীপ প্রথমে টের পায় না। এই যে পড়ার মাঝেই কেউ এতটা ভাবনায় ডুবে থাকতে পারে নাকি? দীপ চমকে উঠে বলে, আরে, তুমি কবে এলে? এলাম তো অনেকক্ষণ হলো। তুই এমন ভাব করে বসে আছিস যে কিছু বোঝার উপায়ই নেই। মানে, তুমি ঠিক আছো তো? মানে ওই দিন তো খুব রেগেছিলে। হ্যাঁ রেগেছিলাম, কারণ বারবার আপু আপু শুনতে ভালো লাগছিল না। তুমি বুঝতে পারো না, তোমার মুখে এই ডাকটা আমার কেন জানি না আজকাল কেমন লাগে। সরি, আমি বুঝিনি সত্যি। তুমি যখন রাগ করো, তোমাকে তখনও খুব সুন্দর লাগে। তুমি আবার শুরু করলে? জানো, তুমি এত রেগে যাও কেন? যেটা সত্যি সেটাই তো বলছি। আকাশটা একটু একটু করে মেঘলা হয়ে আসছে, বাইরে হালকা বাতাস বইছে। লাইব্রেরির জানালার কাছে ধাক্কা খাচ্ছে বিকেলের আলো। এই আলোর মতোই ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠছে তাদের সম্পর্ক। একটা সময় ছিল যখন আপু বলা ছাড়া দীপ কিছুই ভাবতে পারতো না, আর আজ সেই ছেলেটি প্রথমবারের মতো নাম ধরে ডাকছে, চোখে চোখ রেখে বলছে তুমি। ভালোবাসা তো এমনই, একটু সাহস,
একটু আবেগ আর অনেকটা ভরসা। আর শুধু সম্পর্কের বাঁধনটা একটু ঘন হলো। সামনের দিনগুলোতে সেই বন্ধন কতটা গভীর হয় তা সময়ই বলবে। ভালোবাসা কখনো চোখে দেখা যায় না, শুধু অনুভবে ধরা পড়ে। অনুভবটা যখন বুকের গভীরে গেঁথে যায় তখন হয়তো সেটা স্বীকার করে নেওয়া যায় না, কিন্তু না বলা কথাগুলো ভেতর থেকে ধাক্কা দিতে থাকে বারবার। আয়শার মধ্যেও এখন সেই অনুভব, সেই না বলা ভালোবাসা। সে ধীরে ধীরে ভালোবেসে ফেলেছে দীপকে। দীপের সঙ্গে সময় কাটানো, তার চোখে চোখ রাখা, তার কথায় মুচকি হাসি, এসব কিছুতেই সে অনুভূতি জেগে উঠেছে। তার বন্ধ করে রাখা যাচ্ছে না। তবে দীপ, সে তো এখনও আগের মতোই ভদ্র, বিনয়ী আর শ্রদ্ধাশীল। তাতে যেন কোথাও একটা দেওয়াল রয়ে গেছে। আজ বিকেলে ক্লাস শেষে ক্যাম্পাসের ক্যান্টিনের পেছনের কর্নারে বসে আছে আরিশা আর তার ঘনিষ্ঠ দুই বান্ধবী শিলা আর রিমা। আরিসা, তুই আজকাল খুব চুপচাপ হয়ে গেছিস, ক্লাসেও বোন নেই তোর। হ্যাঁ রে, তোর তো সবসময় হাসি খুশি মুড থাকে, হঠাৎ কি হয়েছে? বলবো বলবো ভাবছি, কিন্তু সাহস পাই না। এত গম্ভীর ব্যাপার, বল তো কি হয়েছে? দীপকে ভালোবেসে ফেলেছি রে। কি? তুই দীপকে? জানতাম এমনটাই হবে। তো আমরা তোকে কবে দুলাভাই বলে ডাকবো? না রে, সে তো সম্মান করে, খেয়াল রাখে, কিন্তু তার চোখে সেই অনুভবটা দেখি না। তুই ওকে ইশারা ইঙ্গিতে কিছু বলিস না? বলি তো, কখনো আচরণে বোঝানোর চেষ্টা করি, কিন্তু দীপ এমন কিছুই বোঝে না। না বুঝেও না বোঝার ভান করে। আমি বুঝে উঠতে পারছি না রে রিমা। শিলা, ওর মনের কথা। তুই ওর মনের কথা না জেনে শান্তি পাবি না, তাই না? পাবো না রে, আমি ওকে শুধু ভালোবাসি না, ওর জন্য চিন্তা করি, ওর পাশে থাকতে চাই। কিন্তু ও যদি আমার সেই অনুভব না বোঝে, তখন কেমন জানি কষ্ট লাগে। এক কাজ কর, তুই আর না ঘোরাঘুরি করিস, সোজা বলে ফেল সব কিছু, ব্যাস। হ্যাঁ, সম্পর্ক একপাক্ষিক হলে কষ্ট বাড়ে, ওকে জানিয়ে দে। তারপর যাই হোক, তুই অন্তত হালকা হয়ে যাবি। ভাবছি রে, সময় হলে বলবো। আরিশার মনে একরাশ দ্বিধা, কিন্তু তবুও একটা বিষয় পরিষ্কার, তার ভালোবাসা নিখাত, নির্মল। এখন শুধু অপেক্ষা দীপের একটুখানি সারার। আর সেই সারা কিভাবে আসে, আদৌ আসে কিনা, তার সময় বলবে। ভালোবাসা বলা যত সহজ, বোঝানো ততটাই কঠিন। আবার কেউ বুঝেও বোঝে না, হয় ইচ্ছা করে, নয়তো ভয় থেকে। দীপ হয়তো সেই দ্বিতীয় শ্রেণীর, বা হতে পারে সে এক জটিল মনের মানুষ। আজ ক্যাম্পাসে সকালের ক্লাস শেষে ছায়াঘেরা গাছতলায় বসে আছে দীপ আর আরিশা। হালকা বাতাসে দুজনে চুল উঠছে, তবুও পরিবেশটা যেন থমথমে। আরিশা আজ ঠিক করেছে, আর না, আজ অন্তত কিছু একটা বলবেই। আপনি আজকাল অনেক চুপচাপ হয়ে গেছেন, সব ঠিক তো? হুম, ঠিকই তো আছি আপু। আবার সেই আপু? আমি তো বলেছিলাম আমার নাম ধরে ডাকতে। ইয়ে, আরিশা এখন ঠিক আছে? অনেক ভালো লাগছে শুনতে। তুমি জানো, কেউ যখন নিজের নামটা প্রিয় কারোর মুখে শুনে, তখন সেটা খুব স্পেশাল লাগে। তাই নাকি? আমার তো কখনো এসব অনুভব হয়নি। অনুভব না থাকলে হয় না, থাকতে হয়। তুমি আবার কবিতা শুরু করলে নাকি? মাঝে মাঝে কবিতায় সব কথা বলা যায় না, কিছু ইঙ্গিতও যথেষ্ট। বুঝলাম না আপু, মানে আরিশা? এখন আরিশা মনে মনে বলে। বুঝেও না বোঝার ভান করছে। আরিশা বুঝে গেল দীপের চুপচাপ থাকা একটা দেওয়াল তুলে রেখেছে। কিন্তু এই দেওয়াল কবে ভাঙবে, কবে সে বুঝবে আরিশার মনের কথা? এই অস্থিরতা নিয়েই আবার নতুন সকাল শুরু হবে তাদের। আজকের দিনটি একেবারেই আলাদা ছিল। আরিশা তার বান্ধবীদের সাথে ভার্সিটি ক্যাম্পাসে বসে একটি বিশেষ পরিকল্পনা নিয়ে কথা বলছিল। দীপকে নিয়ে তার অনুভূতি দিন দিন তীব্র হয়ে উঠছে, কিন্তু সেগুলো প্রকাশ করার সাহস সে এখনও পায়নি। যদিও সে জানে দীপকে ভালোবাসে, তবে সে নিশ্চিত নয় দীপ তার প্রতি এমন অনুভূতি অনুভব করছে কিনা। তাই আজ এই দিনটিতে সে তার বান্ধবীদের কাছ থেকে সাহায্য চায়। তো কি একসময় দীপকেও প্রপোজ করতে চাস? হ্যাঁ আরিশা, তোকে তো প্রায় সময় দীপের কথা বলতে দেখি। কি, তোমার মধ্যে কিছু একটা পরিবর্তন হচ্ছে নাকি? দীপের কথা মনে পড়লে আমার মন একটু অস্থির হয়ে যায়। জানি না কিভাবে তার কাছে যাবে,
সব সময় মনে হয় সে আমার বন্ধু, কিন্তু আমি চাই তাকে বলি আমি তাকে ভালোবাসি। তাহলে একটা কাজ কর, তুমি দীপকে সরাসরি বলো, কোনো ঘুরিয়ে ফিরিয়ে না। ও যদি তোমার জন্য কিছু অনুভব করে তা তোমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে। একদম ঠিক। তবে তুমি জানো, দীপও যদি একই অনুভূতি অনুভব করে তাহলে তো সেটা সুন্দর হবে। আমি জানি, কিন্তু দীপ সবসময় খুব সাধারণভাবে থাকে, কখনোই কোনো ইঙ্গিত দেয় না। সে কি আমাকে কখনো এমনভাবে দেখবে? তুই যদি কোনো ইঙ্গিত না দিস তবে সে জানবে কিভাবে? তোকে সরাসরি বলতে হবে। আর দীপ তো তেমন পাগল ছেলে নয়, সোজা ওকে জানিয়ে দে, আর পরে দেখিস কি হয়। আরিশা, আমি তোকে বলছি, একবার তুই সেই অনুভূতি প্রকাশ করে দেখ, দীপও তোর মতো অনুভূতি থাকবে। কিন্তু তুই তো সেদিন বলেছিলি যে দীপ নাকি তোর ভালো বন্ধু। ঠিক বলেছ, কিন্তু আমি জানি না কেন দীপের সঙ্গে এসব বলতে ভয় পাচ্ছি। তুমি যদি ভয় পাও তবে কখনোই কিছু বলতে পারবে না। আর যদি দীপ কিছু না বোঝে তাতে কিছু আসে যায় না। অন্তত তুমি নিজের অনুভূতি তো প্রকাশ করেছো। আর তুমি না জানো, দীপও তোমাকে পছন্দ করতে পারে, তবে এ সবসময়ই বন্ধুত্বের সীমায় সীমাবদ্ধ থাকে। কিন্তু আমরা তো জানি তোমার মধ্যে তার জন্য অন্যরকম কিছু অনুভূতি আছে। সে কি ভাববে? তবে যদি আমি প্রপোজ করি তাহলে দীপের প্রতিক্রিয়া কি হবে? আরিসা, তোমার ভয় তো আর বাড়িয়ে লাভ নেই। তুমি যদি ভালোবাসো তাহলে সেটা সোজাসুজি বলো। দেখো, হয়তো সেও ভেবে দেখবে এবং তখন তোমার ভালোবাসার সম্পর্কটা শুরু করতে পারবে। ঠিক বলছো শিলা, তুমি যদি পছন্দ করো তাহলে তো বলতেই হবে। দীপ তো আসলে অনেক সোজা ছেলে, সে বুঝতে পারবে। আরশার মন তখন একটু একটু করে স্বস্তি পেল। বান্ধবীদের কথা শোনার পর সে সিদ্ধান্ত নিল এবার আর দেরি নয়, সে দীপকে সরাসরি বলবে তার অনুভূতি। যদিও ভয় ছিল, কিন্তু সঠিক সময়ের অপেক্ষা তার আর ভালো লাগছিল না। সে জানতো কোনো কিছু না বলে তার মনে চাপ রেখে যেতে হবে। দীপকে তার ভালোবাসা জানানো খুবই জরুরি। আচ্ছা, আমি চেষ্টা করব, আমি দীপকে বলবো যে আমি তাকে ভালোবাসি। এটা তো সঠিক কাজ। আমরা তো তোর পাশেই আছি। হ্যাঁ আরিশা, এখন তো সময় এসেছে, দীপের সঙ্গে সরাসরি কথা বলো। একে একে আরিশা তার বান্ধবীদের সাহসে ভরসা পেয়ে সিদ্ধান্ত নেয় সে দীপের কাছে গিয়ে তার অনুভূতি প্রকাশ করবে, দীপকে জানিয়ে দেবে তাকে ভালোবাসার কথা। ভালোবাসা কখনো কখনো নীরব থেকে মুখ ফুটে বেরিয়ে আসে। কারো চোখে থাকে দ্বিধা, কারো চোখে সাহস। আর সেই সাহসীটা ছিল আরিশা। সে তার মনের কথাটা বলে ফেলেছে, দীপকে প্রপোজ করেছে একেবারে সরাসরি, একান্তে একটি শান্ত পার্কের কোণে। কিন্তু ভালোবাসা তো একতরফা থাকলে অসম্পূর্ণ। প্রশ্ন হলো দীপ কি করবে? পার্কে বসে আছে দীপ আর আরিশা। চারপাশে গাছেরা নিঃশব্দ সাক্ষী হয়ে আছে তাদের কথোপকথনে। আমি তোমাকে ভালোবাসি দীপ, খুব ভালোবাসি। তার কণ্ঠে কোনো কাঁপন নেই, চোখে কোনো দ্বিধা নেই। আপু, বলে থেমে যায়, নিজের মুখের শব্দেই অবাক হয় সে। মানে আরিশা, তুমি তো জানো আমি সব সময় আপনাকে সম্মান করেছি, শ্রদ্ধা করেছি, আপনার কাছে অনেক কিছু শিখেছি, কিন্তু আজ আপনি যা বললেন আমি সত্যি কিছুটা থমকে গেছি। তোমার থমকে যাওয়া আমি বুঝি, কিন্তু দীপ, আমার অনুভূতিগুলো অনেক দিনের জমে থাকা। আজ শুধু সাহস করে বলেছি। তোমার না বলতে কোনো বাধা নেই, আমি জোর করছি না। দীপ চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর নিচু গলায় বলে, আপনি জানেন আমি কখনো নিজের অনুভূতি নিয়ে খুব খোলামেলা ছিলাম না। আমার পরিবার, অতীত সব কিছুই আমাকে একটু ভেতরের মানুষ বানিয়ে ফেলেছে। তবে আজ একটা কথা বলি, আপনি শুধু আমার সিনিয়র না, আপনি আমার প্রতিদিনের প্রেরণা। আমি সারা দিনে যত হাসি তার অনেকটাই আপনার কারণে। আপনি ছাড়া ভার্সিটির দিন কল্পনাও করতে পারি না। আমি বুঝিনি আমি আপনাকে কবে কিভাবে ভালোবেসে ফেলেছি। হয়তো সেই প্রথম ক্লাসে যখন আপনি আমাকে বসে পড়ো বলেছিলেন, হয়তো সেই দিন যখন আপনি ক্যান্টিনে একসাথে বসে বলেছিলেন তুমি আমার প্রিয় জুনিয়র। আপু মানে আরিশা, আমিও আপনাকে ভালোবাসি। আরিশা চোখ ভরে ওঠে জলার হাসিতে। সে চোখ নামিয়ে ফেলে।
দীপকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে বলে, তোমাকে আগেও বলেছিলাম আর আজকেও শেষবারের মতো বলছি, এখন থেকে আমাকে আর আপু ডাকবে না, শুধু আরিশা বলবে, বুঝেছো? ঠিক আছে আরিশা, আজ থেকে তুমি শুধু আরিশা, আর আমার হৃদয়ের সবচেয়ে প্রিয় মানুষ। তারা দুজনেই তাকিয়ে থাকে আকাশের দিকে। সূর্য তখনও অস্ত্র যায়নি, কিন্তু তাদের জীবনে ভালোবাসার আলো ঠিকই ছড়িয়ে পড়েছে। ভালোবাসা ঠিক তখনই পূর্ণতা পায় যখন একসাথে দুজন মানুষ সাহস করে নিজেদের মনের কথা বলে। আজ দীপ ও আরিশার সম্পর্ক নতুন রূপ পেল। এই মুহূর্তটাই হয়তো তাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। তবে এই ভালোবাসা এখনও বহু পথ পাড়ি দেবে, তাদের গল্প এখনও শেষ হয়নি, এ তো কেবল শুরু। ভালোবাসা যখন দুটো মনকে এক করে তখন পৃথিবীর প্রতিটি মুহূর্তেই হয়ে ওঠে রঙিন। স্পর্শে থাকে কাঁপুনি, চোখে চোখ রাখলে যেন কিছু বলা হয়ে যায়। দীপার আরিশার ভালোবাসার গল্প এবার এক নতুন মোড়ে। রোমান্টিক সময়ের ছোঁয়ায় ক্লাস শেষে বিকেলের নরম আলোয় ক্যাম্পাসের সেই পুরনো বেঞ্চে বসে আছে দীপ আর আরিশা। আজ আপন মানে আরিশা, তুমি অনেক সুন্দর লাগছে। তোমার মুখ থেকে সরাসরি এই কথা শুনে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আগে তো দেখতাম কোনো কথা বলার আগে গলার খসখস শুরু হতো। তুমি এখন আর আপু নও, তাই একটু সাহস বেড়েছে। আর যাকে ভালোবাসি তাকে না বলা যে অসম্পূর্ণ এক ভালোবাসা। আরিশা হেসে তার হাতটা দীপের দিকে বাড়িয়ে দিল। দীপ নিঃশব্দে হাত ধরল। আঙ্গুলের ভাঁজে ভাঁজে তার অনুভব হয়ে গেল এক অদ্ভুত প্রশান্তি। একদিন ক্যান্টিনে, দীপ, তোমার জন্য কেক এনেছি, নিজ হাতে বানিয়েছি। তুমি রান্না করো? মানে এত কিছুর মাঝে সময় পাও কিভাবে? ভালোবাসলে সময় বের করতেই হয়। কেমন হয়েছে বলো তো? দীপ কেকটা একটু টেস্ট করে বলে, অসাধারণ। তুমি যদি এমন কেক বানাও, আমি রোজ ঝগড়া করেও এই পুরস্কার নিতে রাজি। আরিশা হেসে কপাল ঠুকে বলে, বউ হওয়ার আগে থেকেই অনুশীলন চলছে বুঝি। তুমি থাকলে আমি রোজ ঈদের দিন মনে করব। একদিন বিকেলে তারা ক্যাম্পাসের গার্ডেনের অংশে হেঁটে বেড়ায়। জানো, আমি যখন প্রথম ভার্সিটিতে তোমাকে দেখি, ভাবিনি এই ছেলেটা একদিন আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবে। আমি তো প্রথম দিনই বুঝেছিলাম তুমি আমার জীবনে ঝড় হয়ে আসবে। এখন দেখি তুমি ঝড় না, তুমি শান্তির বাতাস। দীপ আরিশার কানে ধীরে ধীরে বলে। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত। আরিশার গাল লাল হয়ে যায়। সে চোখ নিচু করে বলে, আমার সবচেয়ে সঠিক ভুল, কারণ আমি জানি এমন ভুল করলে আমি সারা জীবন হাসি মুখে কাটাতে পারবো। এভাবেই কাটছে দীপ আর আরিশার প্রেমময় দিনগুলো। একটু হাসি, একটু ঝগড়া, একটুখানি অভিমান, আর অনেক অনেক ভালোবাসা। তাদের সম্পর্ক দিনে দিনে গভীর হচ্ছে, আর সেই গভীরতাতেই ডুবে থাকছে তারা দুজনে। ভালোবাসা যখন গভীর হয় তখন তা এক মুহূর্তেই আনন্দ দেয়, আবার এক মুহূর্তেই অবসন্ন করে। দীপ আর আরিশার মধ্যে সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়ে উঠেছে যে কোনো ছোটোখাটো ভুলও একে অপরকে আঘাত করে। আজ তাদের জীবনে এমন একটি দিন যেখানে ভালোবাসার তীব্রতা এক অন্যরকম অভিমানে রূপ নেয়। কেন দীপ, তুমি আজকে এত সময় নিলে? এই পর্যন্ত তো আমি একা এসেছি। তোমার কি হলো আরিশা? কোথাও যাওয়ার ছিল না তো? আমি তো 1 ঘন্টা আগে রেডি হয়ে বসেছিলাম। ও, আর একটু মনোযোগ দিতে পারো না? আমি তোমার সাথে আসবো বললেই কেন সময় লাগে? শুধু নিজে নিজে তুমি কি আমার অনুভূতিগুলো বুঝতে পারো না? কিন্তু আমি তো তোমার কথা শুনেছি। কিন্তু কেন তুমি এমন হঠাৎ রেগে যাচ্ছ? তুমি না জানো দীপ, আমি যখন কিছু বলি তখন তুমি কেন বেমালুম উপেক্ষা করো? আমার কি প্রয়োজন তুমি বুঝে ওঠো না? কেন সব কিছু এমন চলে যাচ্ছে? তোমার মানে তুমি আমাকে কখনো বোঝাতে চাও না কেন আমাকে এমন একা রেখে যেতে হবে সব সময়? তোমার ভেতরে কি সমস্যা? কি করব বুঝতেই পারছি না। তুমি আমার কাছে কখনো সময় খুঁজে পাও না। তুমি যখনই চাও তখনই তুমি নিজে সময় পেয়ে যাও, কিন্তু আমার যদি কিছু থাকে তুমি কেন জানো না? আরিশা, তুমি আসলেই বুঝতে পারছো না আমি সব সময় তোমার জন্যই আছি, কিন্তু কখনো তুমি বুঝতে চাও না। তোমার উচিত ছিল আমাকে না জানিয়ে এগুলো বলো না। এভাবে দীপ আর আরিশার মধ্যে
কথার লড়াই শুরু হয়। তবে এই ভেতরের অভিমান শুধু কথার মাঝেই থেমে থাকে না, থাকে থেকে তাদের সম্পর্কের মধ্যে একটা বড় ফাঁক তৈরি করে দেয়। তাদের মধ্যে যা কিছু হচ্ছে তা হয়তো কোনো ভুল থেকে শুরু হয়ে গিয়েছিল, কিন্তু সম্পর্ক যখন এমন গভীর হয়ে ওঠে তখন একে অপরের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। দীপ আর আরিশা হয়তো জানে না তারা একে অপরকে কতটা চুম্বক শক্তি দিয়ে টানছে। এই টানাপ্রণই তো আসল পরীক্ষা, কিন্তু তারা কখনোই শিখবে না কিভাবে এই অভিমানকে সামলাতে হবে। তুমি জানো আরিশা, আমি তোমার জন্য কোনো দিন ভুল কিছু করিনি, কিন্তু তুমি কেন মনে করো আমি তোমাকে মিস করছি না? তুমি জানো না দীপ, আমি সেভাবে কিছু বলবো না, শুধু যতটা ভালোবাসি ততটাই মন খারাপ হচ্ছে। তাদের মধ্যে এই অস্পষ্ট কথা আরও কিছুদিন টিকে থাকে, কিন্তু একদিন দীপ আর আরিশা একে অপরকে এরকমের পরিপূর্ণতার সাথে অনুভব করে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। তাদের সম্পর্কের এই অভিমান, এই দিনগুলোর ব্যথা শেষ পর্যন্ত তাদের একসাথে করে তোলে। এই প্রেম তো গভীর হবে, এমন অভিমানই তাদের একে অপরের কাছ থেকে আরও শক্তিশালী করে তুলবে। ভালোবাসা মানেই তো রাগ, অভিমান, আর সেই অভিমান ভাঙানোর হাজার রঙের চেষ্টায় সাজানো ভালোবাসার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো। আজ দীপ ঠিক করেছে আরিশার রাগ ভাঙাবে, কারণ সে জানে এই মেয়ে রাগ করে ঠিকই, কিন্তু মন গলে যাওয়ার জন্য একটুখানি আন্তরিকতা, একটু ছোঁয়া, একটু ভালোবাসা, এতটুকুই যথেষ্ট। দৃশ্য ভার্সিটির এক কোণে বসে আছে আরিশা, মুখ গোমরা, চোখে মুখে অভিমান আর কপালে চিন্তার ভাঁজ। দীপ একটু দূর থেকে চুপচাপ তাকিয়ে থাকে। দীপ চুপি চুপি পেছনে এসে বলে, আপু। আরিশা কোনো উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে নেয়। দীপ তার সাথে বসে। আপু বললেই তো রেগে যাও, তাহলে বলি আরিশা। তুমি এখানে এসেছো কেন? আমি তো বলেছি কথা বলবো না। তোমার রাগ যে এত মিষ্টি লাগে তাই দেখতে এলাম। জানো, তুমি যখন রাগ করো তখন তোমার চোখ আরও গভীর হয়। এই গভীর চোখে আমি ডুবে যেতে চাই। তুমি সবসময় এমন করে আমাকে কনফিউজড করো। রাগ করলে কি কাউকে ভালো লাগে? দীপ তখন পকেট থেকে একটা কাগজের চিরকুট আরিশার হাতে দেয়। তোমার রাগটা কাগজে লিখে রেখে দিলাম, যেন বারবার পরে মনে করতে পারি তুমি আমাকে কতটা ভালোবাসো। কারণ রাগ তো শুধু কাছের মানুষদের উপরই আসে। আরিশা চিরকুটটি খুলে পড়ে। তোমার রাগেও আমি প্রেম খুঁজি। তুমি রাগ করে আছো, আমিও ভালোবেসে বসে আছি। তোমাকে হারানোর ভয়ে আমি কোনো দিন রাগ করতে পারিনি। আজ তুমি যদি একটু হাসো, আমি প্রতিটা দিন তোমার চোখে প্রেম খুঁজে ফিরব। তুমি জানো, তোমার এসব কথা শুনলে রাগ ধরে রাখতে পারি না, কিন্তু তুমি কেন এমন করো যে আমাকে রাগাতেই হয়? দীপ আরিশার হাত ধরে বলে, কারণ আমি চাই তুমি রাগ করো, আমি রাগ ভাঙাই, আর প্রতিবার নতুন করে প্রেমে পড়ি তোমার। আর কখনো এমন করো না যেন আমাকে এমন করে কাঁদতে হয়। তোমার চোখে এক ফোঁটা জল মানেই আমার হৃদয়ের ঝড়, আর আমি তো চাই শুধু হাসির ঝিলিকেই তোমার চোখ ভরে থাকুক। আরিশা চুপ করে তার কাঁধে মাথা রেখে বসে পড়ে। আরিশার রাগ ভেঙেছে, দীপের ভালোবাসায় আবার নতুন রং লেগেছে। এই সম্পর্কটা হয়তো কোনো বইয়ের পাতায় লেখা নেই, কিন্তু এই দুজনের হৃদয়ের প্রতিটা স্পন্দনে লেখা আছে এক অসম্পূর্ণ অথচ গভীর প্রেমের গল্প, যা প্রতিদিন একটু একটু করে পূর্ণতা পাচ্ছে। শেষ নয়, ভালোবাসার শুরুটা আজ আরও একটু গভীর হলো। যখন প্রেমে পড়ো তখন এমন কিছু মুহূর্ত আসে যা আপনাকে পুরোপুরি পাগল করে দেয়, কিন্তু কখনো কখনো এসব মুহূর্তটা এতটা হাস্যকর হয়ে ওঠে যে আপনি হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে ফেলবেন। আরিশা ও দীপ এখন ক্যান্টিনে বসে। দীপ কিছুটা অপ্রস্তুত ছিল, কারণ আজকে তার কোনো কিছুই সঠিকভাবে হচ্ছিল না। প্রথমে তার ফোনটা ড্রিঙ্কের কাপের মধ্যে পড়ে যায়, তারপর তার মিষ্টির প্যাকেট ছিঁড়ে গিয়ে পুরো মিষ্টি মেঝে গড়িয়ে পড়ে। দীপ, তোমার তো একদম ভাগ্যটাই আজ পকেটে নেই। আমি তো ভাবছিলাম এটা কি, কিছু তো ঠিক করতে পারলাম না। আজ তো পুরো দিনেই মহাভারত হয়ে গেল। তুমি তো আজকে ড্রিঙ্কসের কাপ থেকে শুরু করে মিষ্টি পর্যন্ত একে একে সব সঠিক জায়গায় ফেলে দিলে। তুমিই তো বেসিক্যালি ফুল ফ্ল্যাট। হ্যাঁ, কিছু একটা তো করতে হচ্ছিল।
এই মুহূর্তে আমি নিজে নিজে বলছি, অর্থনীতি, ব্যবসা, আর্ট, ড্রিঙ্কিং সবই হতে পারে আমার জন্য। কিন্তু তুমি কি জানো, তুমি যখনই কিছু করতে চাও তখনই সব কিছু উল্টে যায়। তুমি কি সত্যি মন থেকে কাঁদছো? কাঁদতে বলছো? আমি তো ভাবছি আমার জীবনটা একেবারে ওয়েব সিরিজের মতো হয়ে গেল। এতটুকু বলতেই দীপের লাঞ্চের প্লেট একে একে নিচে পড়ে যায়। এবার আচ্ছা, এটা কোনো কমেডি শো তো শুরু হলো না? হ্যাঁ, আজকে সত্যি ক্যাম্পাস কমেডি শো শুরু হলো। দীপকে দেখে আরিশার হাসি থামতে চায় না। দীপের উপর পুরো ক্যান্টিনে সবাই নজর পড়েছিল, কারণ সে এবার শুধু না মিষ্টি ড্রিঙ্ক প্লেটই পড়ে যায়নি, এক একে সব কিছুই গড়াগড়ি খাচ্ছিল। তুমি তো গাম্ভীর্যবাদী প্যারাট্রুপার। ক্যাম্পাসে গিয়ে আরো বড় হইলে কি হবে জানি না। আরিশা, তুমি কি জানো আমি একটু দেরি করেই জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারবো? বলো দীপ, তুমি কি জানো তুমি যে সব কিছু মেঝেতে ফেলে দিয়ে আসো, আমি যে হাসি চেপে রাখি, সে হাসির কারণ তো তুমি। আজকের সেই হাস্যকর মুহূর্ত শেষে দীপার আরিশার সম্পর্ক আরও মজাদার হয়ে উঠল। জীবনের নানা মুহূর্ত, কখনো হাস্যকর, কখনো গম্ভীর, তবে সবটাই তাদের সম্পর্কের মধুর অংশ হয়ে গেল। কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো চিরকাল মনে গেঁথে যায়। সেই মুহূর্তগুলো শুধু আপনার সম্পর্কের গভীরতা বাড়ায় না, বরং আপনাকে জানিয়ে দেয় যে ভালোবাসা আসলেই কতটা শক্তিশালী হতে পারে। একদিন বিকেলে দীপার আরিশা ভার্সিটির এক নির্জন ক্যাফেতে বসেছিল। সেদিন কিছুটা অস্বাভাবিকভাবে শান্ত ছিল আকাশও, যেন দুজনের জন্যই অপেক্ষা করছিল কিছু বিশেষ মুহূর্ত। দীপ ছিল একটু নিঃশব্দ, আর আরিশা তাকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, যেন তার মধ্যে কিছু খুঁজে পাচ্ছে। দীপ, কিছু বলো না, তুমি আজকে একটু অন্যরকম লাগছো। কি বলবো, কিছু যেন ভালো লাগছে না আজকে। জানো, অনেক দিন পর মনে হচ্ছে যেন সব কিছু স্থির হয়ে গেছে। স্থির হয়ে গেছো? তুমি কি জানো আমি যে সব সময় তোমার সাথে থাকি, তখনই তো সব কিছু চলমান থাকে দীপ। আরিশা, তুই কখনো কখনো একেবারে মেঘের মতো। আমি যখনই তোমাকে দেখতে পাই সব অন্ধকার দূর হয়ে যায়। তুমি জানো, আমার জন্য তুমি পৃথিবীর সব থেকে সুন্দর। দীপ, তুমি আমার জীবনের সবচেয়ে বড় চমক। আমি যখনই তোমাকে দেখি মনে হয় যেন সব কিছু সম্ভব। তুমি আমার জীবনে সত্যিই অনেক কিছু বদলে দিয়েছো। দীপার আরিশা একে অপরের চোখে চোখ রেখে কিছু সময় স্থির দাঁড়িয়েছিল। চারপাশে সিঁড়ির আওয়াজ আর বাতাসের হালকা ঝাপটাও যেন থেমে গিয়েছিল। একটা স্নিগ্ধ নীরবতা ছড়িয়ে পড়েছিল। কিছু বলতে চাইল, যেন সেই মুহূর্তের মধ্যেই চলে যেতে চাই। আমি তোমাকে জানাতে চাই আরিশা, তুমি যে আমার জীবনে আসো, আমি কখনো ভাবিনি এমন মুহূর্তে আমি দাঁড়িয়ে থাকব। আজকে মনে হচ্ছে যেন আমার সব কিছুই পূর্ণ হয়ে গেছে। তুমি আমার সাথে আছো, আর আমি তোমার পাশে থাকতে চাই। দীপ, তুমি কি জানো আমি কখনো এতটা সাহসী হয়ে উঠব না, কিন্তু তোমার পাশে দাঁড়িয়ে আমি আবারও শক্তিশালী হয়ে উঠেছি। তোমার ভালোবাসা আমাকে আরো অনুপ্রাণিত করেছে। দীপ হাত বাড়িয়ে আরিশার হাত ধরল। দুই হাতের এই স্পর্শে যেন এক নতুন ধরনের অনুভূতি প্রবাহিত হচ্ছিল। দীপ আর আরিশা একে অপরের দিকে তাকিয়ে রোমান্টিকভাবে হাসল। আজকের সেই ছোট্ট মুহূর্তে তারা দুজন একে অপরের আরও গভীরভাবে বুঝতে পারল। দীপ, আজকের মতো আমাকে কখনো ছেড়ে যেও না। তোমার কাছেই তো আমার সব কিছু। আরিশা, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তুমি আমার জীবনের অমূল্য রত্ন, আর আমি তোমার পাশে থাকবো চিরকাল। তাদের চারপাশের পরিবেশ যেন একেবারেই থমকে দাঁড়িয়েছিল। প্রেমে সেই মুহূর্তে কেউ কিছুই বলল না, শুধু একে অপরকে অনুভব করছিল। জীবনের সবচেয়ে রোমান্টিক মুহূর্তগুলো এমনই হয়। ছোট ছোট কথাই দুজনের মধ্যে এক গভীর বন্ধন তৈরি করে, আর সেই বন্ধন চিরকালীন হয়ে ওঠে। দীপ আর আরিশার সম্পর্কের আরও অনেক রোমান্টিক মুহূর্ত অপেক্ষা করছিল, কিন্তু এই ছোট্ট স্নিগ্ধ রোমান্টিক মুহূর্ত তাদের সম্পর্কের মাধুরী আরও বাড়িয়ে দিল। কখনো কখনো মানুষের জীবনে এমন কিছু বিষয় থাকে যা তারা অন্যদের কাছে শেয়ার করতে চায় না, কিন্তু যখন সেই ব্যক্তির পাশে একজন বিশ্বাসযোগ্য
বন্ধু বা প্রেমিক থাকে তখন তাকে কিছুই বলার ইচ্ছে হয়। দীপের জীবনও এমন কিছু ছিল যা সে কখনো কাউকে বলতো না, তবে আরিশা তাকে একদিন জোর করে জানালো সে যা জানতে চায়। তা জানার সময় এসেছে। একদিন সন্ধ্যার পর দীপও আরিশা ক্যাফেতে বসেছিল। বাতাসে হালকা ঠান্ডা ছিল আর আকাশে রংধনুর রঙিরা মিশে যাচ্ছিল। দীপ কফি খাচ্ছিল, কিন্তু তার মন খুবই ভারী ছিল। আরিশা হঠাৎ দীপের মুখের দিকে তাকিয়ে কিছু বলার জন্য প্রস্তুত হয়ে উঠল। দীপ, আজকে তো তুমি খুবই নীরব, কি ব্যাপার? সব কিছু ঠিক তো? কিছু না আরিশা, আজকাল একটু ভীষণই চিন্তায় পড়ে যাচ্ছি। দীপ, আমি জানি তুমি কখনোই তোমার জীবনের কিছু প্রকাশ করতে চাও না, কিন্তু আমি তোমার সাথে আছি। তুমি জানো তো আমি তোমার পাশে আছি সব সময়। তোমার কোনো দুঃখ, কোনো কষ্ট আমি তা জানলে তোমার বোঝা কিছুটা হলেও কমে যাবে। তুমি বলো আরিশা, তুমি কি জানো কখনো কখনো মনে হয় আমার জীবনের প্রতিটি সমস্যা শুধু আমার একারই। যদি বলি তুমি কি শুনবে? দীপ, আমি তোমাকে বলেছি আমি তোমার পাশে আছি। তোমার সমস্যাগুলো আমাকে জানাতে তোমার আর কি ভয়? আমি জানি এটা তোমার জন্য অনেক কঠিন হতে পারে, তবে আমি আছি তোমার পাশে। তুমি জানো আমার পরিবারের ব্যাপারে আমি খুব কমই কথা বলি। আমার পরিবার ছিল অনেক ধনী, কিন্তু নানা কারণে আমি তাদের থেকে দূরে চলে এসেছি। কিছু সম্পর্কের জন্য আমার কাছে এখন শুধু স্মৃতি আর কিছুই নেই। দীপ, আমি জানি এটা তোমার জন্য খুবই কঠিন, তবে তোমাকে বিশ্বাস করতে হবে আমি তোমার পাশে আছি। তুমি যতই যন্ত্রণায় থাকো না কেন, আমি তোমার সাথে থাকবো। তোমার ভয়ের কিছু নেই, পরিবার বা কিছুই। আমি তো তোমাকে কোনো অন্য চোখে দেখবো না। আমি শুধু তোমাকে ভালোবাসি দীপ। দীপ কিছুক্ষণ নীরব থেকে আরিশার দিকে তাকিয়ে রইল। তারপর সে আস্তে করে কথা বলল। অনেক দিন ধরে আমি একা ছিলাম, আর যখনই ভাবতাম জানাবো, সেই মুহূর্তে আবার ফিরে আসতো পুরনো দুঃখগুলো। তবে আজকে আমি জানি তুমি যদি আমাকে ভালোবাসো তো আমাকে আর কিছু ভয়ের দরকার নেই। আরিশা দীপের হাতটি ধরে একটু সংকোচ না করে তাকে সান্ত্বনা দিল। তার চোখে ভালোবাসা ছিল যা দীপের যন্ত্রণাকে কিছুটা হলেও মিলান করে দেয়। তার হালকা স্নিগ্ধ হাসি দীপের ভেতর এক নতুন শক্তি সঞ্চারিত করেছিল। দীপ, আমি জানি তুমি খুব শক্ত, কিন্তু কখনো কখনো শক্ত হতে গিয়ে আমাদের নিজেকে ভেঙে ফেলতে হয়। তুমি জানো না, কিন্তু তোমার মধ্যে যে শক্তি আছে তা আমি দেখতে পাই। সবকিছু ঠিক হয়ে যাবে, শুধু তোমার পাশে থাকতে হবে। ধন্যবাদ আরিশা, তোমার মতো একজন মানুষ যদি পাশে থাকে তবে সত্যি মনে হয় সব কিছু সহজ হয়ে যাবে। দীপ আর আরিশার এই খোলামেলা আলোচনা তাদের সম্পর্ককে আরও গভীর করে তুলল। দীপ, যিনি আগে কখনো তার পরিবার এবং জীবন নিয়ে কথা বলতো না, আজকের এই মুহূর্তে আরিশার কাছে নিজের জীবনের অনেক কিছু খুলে বলেছে। আরিশা তার স্নিগ্ধ ভালোবাসা এবং সান্ত্বনাই দীপকে সেই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছে। কখনো কখনো শুধুমাত্র একজনই পাশে থাকা অনেক বড় পরিবর্তন নিয়ে আসে। জীবনের এমন কিছু মুহূর্ত আসে যেখানে ব্যক্তিগত চাপের পাশাপাশি পারিবারিক চাপও মাথায় চেপে বসে। আয়েশার জীবনেও এমন এক সময় এসে দাঁড়িয়েছে। ভার্সিটির শেষের দিকে তার বাবা তাকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেছেন, তবে আয়েশার জীবন এত সহজ নয়। তার মনে দীপের প্রতি এক গভীর ভালোবাসা রয়েছে যা সে কাউকে বলতেও পারে না। তার জীবনে দুটি পথ, একটি তার পরিবারের সম্মান বজায় রেখে, অন্যটি দীপের সাথে প্রেমের সম্পর্ককে গভীর করে নেওয়া। কোন পথ সে বেছে নেবে? একদিন সন্ধ্যায় আরিশাও বসেছিল তার রুমে, ফোনে কিছু কাজ করছিল। হঠাৎ তার বাবা এসেছিলেন। তার বাবা খুবই গম্ভীর মুখে ছিলেন। আরিশার চোখে ঠিক বুঝতে পারল কিছু একটা অসুবিধা রয়েছে। আরিসা, তুমি জানো তুমি এখন ভার্সিটি শেষ করতে চলেছো। তোমার বয়স হয়ে গেছে, আর আমি চাই তোমার বিয়ের ব্যাপারে তুমি চিন্তা করো। বিয়ের ব্যাপারে? বাবা, তুমি কি আবার? আমি জানি তুমি এখন পড়াশোনায় ব্যস্ত, তবে আমাদের পরিবারের প্রতিপত্তি, সম্মান সব কিছুতেই বিয়েটা জরুরি। আমি তো শুধু তোমার ভালোর কথা ভাবছি। বাবা, আমি জানি তুমি আমার জন্য সেরা চাও, কিন্তু আমার মনে হয় এখন বিয়ের জন্য প্রস্তুত নই। আমি এখনো কিছু ব্যাপারে নিজে সিদ্ধান্ত নিতে চাই। তো তুমি কি ভাবছো? তুমি যে কাউকে পছন্দ করো, তা কি তোমার কোনো বিশেষ সিদ্ধান্তের সাথে সম্পর্কিত?
আরিশা সেদিন মনে মনে অনেক কিছু ভেবেছিল। সে জানতো তার বাবা তার ভালো চাইছেন, কিন্তু সে দীপের সাথে জীবনের নতুন পথ বেছে নিতে চায়। সে গভীরভাবে অনুভব করেছিল যে দীপের সাথে তার সম্পর্ক এমন কিছু যা ভাঙতে পারবে না। দীপ তার জীবনের অমূল্য রত্ন। তবে পরিবার এবং প্রেমের মধ্যে কিভাবে সঠিক সিদ্ধান্ত নেবে, এটা ছিল তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সময়ের সাথে সাথে আরিশার মনে আসছিল একাধিক প্রশ্ন। কিভাবে সে তার পরিবারকে বোঝাবে যে তার জন্য দীপ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই মুহূর্তে তার জীবনে এক নতুন সিদ্ধান্তের দরকার ছিল, কিন্তু সিদ্ধান্তটি তার জীবনে কতটা প্রভাব ফেলবে সে কিছুই জানতো না। জীবন কখনো কখনো এমন এক রাস্তায় নিয়ে আসে যেখানে আমাদের প্রিয় মানুষদের চাওয়ার সাথে নিজেদের চাওয়ার সংঘর্ষ হয়। আরিশার জীবনে এখন সে সময় এসেছে। তার বাবা, যিনি তার জন্য সবসময় ভালো চান, তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন। তবে আরিশার মন অন্য কোথাও চলে গেছে, দীপের দিকে। কিন্তু সে জানে তার বাবা কখনোই দীপকে গ্রহণ করবেন না, কারণ দীপের অতীত এবং তার পরিবারের অবস্থান কিছুটা সমস্যার সৃষ্টি করবে। তারপরও আরিশা হার মানতে চায় না। সে তার সিদ্ধান্তের পক্ষে আরও বেশি জোর দিয়ে দাঁড়াতে চায়। একদিন রাতে খাবার টেবিলে আরিশা তার বাবা মায়ের সাথে বসেছিল। খাবারের প্লেট সামনে রেখে তার বাবা আবারও বিয়ের প্রসঙ্গ তুললেন। আরিসা, তুমি জানো সময় চলে যাচ্ছে। তোমার বিয়ের ব্যাপারে কিছু একটা সিদ্ধান্ত নাও। আমি জানি তুমি এরকম একটা ছেলে পছন্দ করছো, কিন্তু তার পরিবার, তার পরিস্থিতি তুমি তো জানোই। আর দীপও আমার মনে হয় খুব একটা সুবিধের ছেলে নয়। বাবা, আপনি দীপের সম্পর্কে কিছুই জানেন না। আপনি কিভাবে এটা বলছেন? আমি জানি আরিসা, আমি জানি। তবে তোমার বিয়ের ব্যাপারে তুমি যে ছেলেকে বেছে নেবে, সে আমাদের পরিবারের মান সম্মান রক্ষা করতে পারবে কিনা সেটাও তো দেখতে হবে। আর দ্বীপের অতীত। বাবা, দীপের অতীত বা তার পরিবারের অবস্থা আপনার দৃষ্টিতে যাই হোক, সে আমার জন্য সব কিছু। সে একজন খুব ভালো মানুষ এবং আমি তাকে ভালোবাসি। তুমি জানো তুমি কি বলছো? দ্বীপ তোমার পছন্দ? হ্যাঁ বাবা, আমি জানি এই সময়টা আপনি আমার জন্য কঠিন হতে পারে, কিন্তু দীপের সাথে আমার সম্পর্কটা সত্যিই গভীর। আপনি যদি তার সম্পর্কে কিছু জানতেন, তবে হয়তো একটু আলাদা করে ভাবতেন। তখন আরিশা মনে মনে এক সিদ্ধান্ত নেয়। সে জানতো তার বাবা দীপের অতীত সম্পর্কে কিছুই জানে না। দীপের পরিবার এবং অতীতের নানা অন্ধকার দিক যা আজও তার জীবনে ছায়া ফেলছে। তার বাবা জানলে হয়তো একটুও সমর্থন পাবে না। আরিশা তাই দীপের অতীত পুরোপুরি খুলে বলার সিদ্ধান্ত নেয়। বাবা, আমি জানি আপনি দীপকে পছন্দ করবেন না, কিন্তু আপনি যদি তার অতীত জানতেন, তবে আপনিও বুঝতেন দীপের জীবনটা সহজ ছিল না। তার পরিবার অনেক ধনী হলেও তিনি তাদের সাথে সম্পর্ক ভালো রাখেননি। অনেক ঝামেলা গেছে, কিন্তু তিনি এখন নিজে দাঁড়িয়ে কঠিন সময় পেরিয়ে আসছেন। আমাকে শুধু ভালোবাসে না, আমাকে খুব সমর্থনও দেয়। সে একটা ভালো ছেলে। আরিশার বাবা এক মুহূর্ত চুপ করে থাকে। তার চোখে যেন কিছুটা চিন্তা আসে। সে হালকাভাবে বলে, তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে দ্বীপের মধ্যে কিছু ভালো দিক আছে, তবে আমি এখনো নিশ্চিত না। বাবা, আমি শুধু চাই আপনি নিজে একবার দীপকে জানুন। আমি বিশ্বাস করি আপনি যদি তাকে জানেন, তবে আপনি নিজেও তার সাথে এক হয়ে যাবেন। আরিশার বাবা কিছুটা সময় নেন এবং তারপর বলে, ঠিক আছে, আমি দ্বীপের সাথে দেখা করতে রাজি। তবে আমি এটা খুব গুরুত্ব সহকারে বলছি। আরিসা, যদি আমি কিছু ভুল দেখি, তাহলে আমি কিন্তু সোজা সিদ্ধান্ত নেব। তুমি তো জানো আমাদের পরিবারে কখনো কোনো ঝামেলায় জড়াবে না। ধন্যবাদ বাবা, আমি জানি আপনি সিদ্ধান্ত নেবেন সঠিকভাবে। দীপ আমাকে খুব ভালোবাসে, আর আমি জানি আপনি তাকে ভালোবাসবেনও। জীবনের অনেক মুহূর্ত আসে যখন আমাদের পছন্দ এবং পরিবারের চাওয়ার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। আরিশা জানতো তার বাবা কখনোই দীপকে সহজভাবে গ্রহণ করবেন না, কিন্তু আজকের দিনটা একটু আলাদা। আজ তার বাবা দীপের সাথে দেখা করতে রাজি হয়েছেন। আর দীপের কাছে আরিশা শুধু একটা প্রিয় মানুষ নয়, বরং তার ভবিষ্যতের সঙ্গী। কিন্তু কি হবে যদি তার বাবা দীপের সাথে আলাপের পর তার ভেতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারেন? সকালের হালকা রোদে দীপ আর আরিশা একসাথে বসেছিল। আরিশা খুবই উত্তেজিত ছিল। এটা তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। দীপ, যার মুখে একটু হলেও ভয় ছিল, সে মনে মনে প্রস্তুত হচ্ছিল আজকের দিনটা তার জীবনের পরিবর্তনের দিন
হতে পারে, অথবা নতুন এক অমীমাংসিত প্রশ্নের জন্ম দিতে পারে। দীপ, বাবা তো খুব সিরিয়াস মানুষ, তুমি জানো তো। তবে আমি জানি তুমি যদি তার সাথে সৎ ও বিনয়ী থাকো তাহলে সে নিশ্চয়ই তোমাকে বুঝবে। তুমি চিন্তা করো না আরিশা, আমি যেভাবে ভাবি সেইভাবেই কথা বলবো। কোনো কিছু গোপন রাখার মানে নেই। আমি তার সাথে সৎ থাকবো। আরিশা হাসল। তার মনে ছিল একটু ভয়, তবে দীপের কথা শুনে সে একটু স্বস্তি পেল। কয়েক মিনিট পরে তাদের বাড়ির ড্রাইভওয়ে চলে এলো একটি গাড়ি। গাড়ি থেকে আরিশার বাবা নামলেন এবং তার মুখোপরি খুবই গম্ভীর ছিল। তার বাবা আসার পর আরিশা হালকা হাসি দিয়ে বলে, বাবা দীপ, দীপ এটা আমার বাবা। আপনার সাথে দেখা করতে পেরে খুব ভালো লাগছে আঙ্কেল। আমিও। অল্প সময়ের মধ্যে তারা বসে চা খেতে শুরু করলো। আরিশা চুপচাপ বসে থাকলো, কিন্তু তার চোখে কিছুটা অস্থিরতা ছিল। দীপ কিন্তু খুব শান্তভাবে বাবার সাথে কথা চালিয়ে যাচ্ছিল। স্যার, আমার পরিবার সম্পর্কে আপনি হয়তো জানেন না, তবে আমি পরিবার থেকে আলাদা হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আছি। আমার সাথে কিছু শর্ত ছিল, আর তাই আমি নিজের পথ বেছে নিয়েছি। আমি জানি জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি, কিন্তু আমি কখনো আমার নৈতিকতা ছাড়িনি। ঠিক বলছো। আমি জানি তুমি অতীতের সমস্ত কষ্টের পরও নিজের জায়গায় দাঁড়িয়ে আছো, আর তুমি তোমার ভবিষ্যৎ সম্পর্কে খুব স্পষ্ট। আরিশা তোমাকে খুব পছন্দ করে। আমি দেখছি তার চোখে তুমি কতটা গুরুত্বপূর্ণ। আমি তার সম্পর্কে যতটা জানি তার সাথে আমার সম্পর্কটা অনেক গভীর। আমি তাকে কখনো কষ্ট দিতে চাই না, তবে আমি জানি আমার অতীতের জন্য হয়তো কিছু সমস্যা হবে। আমি আপনার অনুমতি চাইছি স্যার, কারণ আমি সত্যিই তাকে ভালোবাসি। আরিশার বাবা কিছুটা ভাবনা চিন্তা করলেন। তিনি কিছুটা সময় নিলেন, তারপর দীপের দিকে তাকিয়ে বললেন, দীপ, তোমার কথাগুলো আমি খুব গুরুত্ব সহকারে শুনলাম। তুমি যে খোলামেলা ও সৎভাবে নিজের কথা বলেছো, আমি তার প্রশংসা করি। তোমার অতীত, সেটা অবশ্যই এক কঠিন সময় ছিল, কিন্তু তুমি নিজেকে গড়ে তুলেছো এবং তোমার লক্ষ্য পৌঁছেছো। তুমি যদি সত্যি আরিশাকে ভালোবাসো, তাহলে আমি তোমার প্রতি সম্মান দেখাবো। তবে মনে রেখো, আমি সবসময় তার পাশে আছি এবং তোমার উপর আমার বিশ্বাস থাকতে হবে। স্যার, আমি আপনার প্রতি শ্রদ্ধা রাখি। আমি আপনাকে কখনো হতাশ করব না। ধন্যবাদ বাবা, আমি জানতাম আপনি সব বুঝবেন। দীপ আরিশার জন্য এই মুহূর্ত ছিল এক অনন্য অনুভূতি। তিনি একটি শুরুর পথে এক ধাপ এগিয়ে যাওয়া, একটি নতুন শুরুর পথে এক ধাপ এগিয়ে যাওয়া, একটি নতুন শুরুর পথে এক ধাপ এগিয়ে যাওয়া। দীপের সাথে আলাপের পর আরিশার বাবা কিছুটা নরম হয়ে গিয়েছিলেন। আরিশা জানতো তার বাবা এখন তাকে এবং দীপকে একসাথে এক নতুন যাত্রায় দেখতে রাজি। এখন শুধুমাত্র সময়ে সিদ্ধান্ত নেবে কতদূর যাবে তাদের সম্পর্ক। কখনো কখনো জীবনের মোড় এমন জায়গায় এসে দাঁড়ায় যেখানে আমরা জানতে পারি আমাদের ভবিষ্যৎ কেমন হতে পারে। আজ আরিশার জীবনে এমন একটি মুহূর্ত এসেছে যখন তার বাবা তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। দীপ, যার সম্পর্কে আরিশা এতদিন তার বাবা জানতো না, আজ সে তার সামনে বসে একেবারে স্পষ্টভাবে তার আত্মবিশ্বাস এবং মনোভাব জানতে চাচ্ছে। আর তার বাবা, যিনি এখনো পর্যন্ত সবসময় তার সিদ্ধান্তে শক্ত ছিলেন, আজ দেখবেন দীপকে। তবে আরিশার বাবা জানতেন যে জীবনে কোনো কিছু অর্জন করতে হলে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আরিশার বাবা চায়ের কাপ থেকে এক চুমুক নিলেন এবং তারপর দীপের দিকে তাকালেন। তার চোখে কিছুটা গভীরতা ছিল, কিন্তু সেই গভীরতার মধ্যে এক ধরনের মেধাবী দৃষ্টিভঙ্গিও ছিল। দীপ, তুমি আমাকে যা বলছো তা আমি ভালোভাবে বুঝেছি। আমি জানি তুমি আরিশাকে ভালোবাসো, তবে আমি চাই যে তুমি এখন আরও কিছু সময় নিয়ে পড়াশোনাটা শেষ করো। তোমার জীবনের সব সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তোমার শিক্ষা শেষ হলে আমি তোমাদের জন্য সিদ্ধান্ত নিতে প্রস্তুত। আমার তো একটা মেয়ে, সে যেহেতু আমার চোখে সেরা, সুতরাং আমি চাই যে সে এমন একজন মানুষকে সঙ্গী হিসেবে পাবে যে তার পাশে দাঁড়াতে পারে এবং তার জন্য প্রস্তুত থাকবে। বাপ, আপনি রাজি হচ্ছেন? আমি কখনোই তোমার ভালোর বিরুদ্ধে কিছু করিনি আরিশা। দীপ, আমি জানি তুমি আরিশাকে খুঁজে পেয়েছো,
কিন্তু তোমার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো তাড়াহুড়ো করতে চাই না। আমি চাই তুমি একেবারে সঠিকভাবে প্রস্তুত হও, যাতে তোমরা দুজনেই একে অপরের পাশে দাঁড়িয়ে থাকো। স্যার, আমি জানি আমার পড়াশোনা শেষ হওয়া খুব জরুরি। আমি আপনাকে কখনো হতাশ করব না। আরিশাকে ভালোবাসার প্রতিশ্রুতি আমি রাখবো, তবে পড়াশোনা শেষ হওয়ার পর আমি আরিশার সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চাই। আমি জানি আপনার সম্মতি ছাড়া আমি এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারবো না, তাই আমি আপনার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। ঠিক বলছো দীপ, তুমি যে আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বলছো তা আমাকে তোমার প্রতি আরও বিশ্বাসী করে তোলে। তোমার পড়াশোনা শেষ হলে আমি তোমাদের বিয়ে নিয়ে সিদ্ধান্ত নেব। আমি চাই তোমরা দুজনেই ভবিষ্যতের জন্য প্রস্তুত হও, এবং আমি নিশ্চিত তোমরা দুজনে একে অপরের জন্য উপযুক্ত। ধন্যবাদ বাবা, আমি জানতাম আপনি আমার পাশে থাকবেন। আরিশার বাবা তার কঠিন সিদ্ধান্ত দিয়ে দিলেন। দীপের পড়াশোনা শেষ হলে তাদের বিয়ে হবে। যদিও এই সিদ্ধান্তে কিছুটা সময় আছে, কিন্তু দীপ আর আরিশা জানে তারা যা চায় তা শীঘ্রই সম্ভব। আর এখন এই সময়টা তারা একে অপরকে আরও ভালোভাবে জানবে, নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করবে। আরিশার বাবা হয়তো তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কিছুটা সন্দিহান ছিলেন, তবে আজ তার সিদ্ধান্তে তিনি দুই তরুণ তরুণীর ভবিষ্যতের জন্য এক নতুন পথ দেখালেন। জীবনে কিছু মুহূর্ত আসে যেগুলো শুধু আমাদের হৃদয় জায়গা করে রাখে না, বরং আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় হয়ে ওঠে। আর দীপ আর আরিশা তারা ঠিক এমন এক সময় পার করছে যেখানে তাদের সম্পর্ক আরও গভীর হয়ে উঠছে। তাদের ভালোবাসার মুহূর্তগুলো আরও রঙিন ও স্মরণীয় হয়ে উঠছে। দীপ এবং আরিশা এখন একে অপরের সাথে কাটানো প্রতিটি দিন উপভোগ করতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয় ক্লাস, পাড়া মহল্লা, চায়ের কাপ কিংবা মাঝরাতে একে অপরের সাথে ফোনে কথা বলা, এগুলো তাদের দিনকে আরও বিশেষ করে তুলছে। দীপ যখনই আরিশার চোখে চোখ রেখে হাসে, আরিশার হৃদয় সারা পৃথিবী থেকে আরও বেশি আলোকিত হয়ে ওঠে। আর দীপ যে ছিল অনেকটা ধীরে ধীরে এগানো মানুষ, এখন আরিশার সাথে নিজের ভালোবাসা আর অনুভূতিগুলো প্রকাশ করতে কিছুটা খোলামেলা হয়ে উঠেছে। একদিন বিকেলে দীপ আর আরিশা ক্যাম্পাসের একটি সুন্দর জায়গায় বসেছিল। আকাশের রং অনেক সুন্দর ছিল, সূর্য অস্ত যাচ্ছে এবং হালকা বাতাস ছিল। দীপ তার হাত ধরে ছিল, আর আরিশা একটু অবাক হয়ে তাকিয়েছিল। তোমার কি মনে হয় দীপ, আমাদের সম্পর্কটা এমনই চলবে, না হয় কোনো বাধা আসবে? আমার তো কোনো বাধা দেখি না আপু। যদি তুমি থাকো আমার কাছে পৃথিবীর সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের সম্পর্ক যদি বন্ধুত্ব থেকে শুরু হয়ে থাকে, তবে তা কখনো প্রেমে রূপান্তরিত হতে পারে। আর আমি ঠিক জানি আমাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। আমি জানি তুমি সত্যি বলছো, তবে দীপ, একটাই কথা, আমার বাবা তোমাদের বিয়ে নিয়ে কিছু সময় নিতে চেয়েছেন। তোমার পড়াশোনা শেষ না হলে তিনি আমাদের বিয়েতে রাজি হবেন না। জানি আরিশা, তবে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা আমি রক্ষা করব। তোমার বাবার সাথে দেখা করার পর আমি আমার পড়াশোনা শেষ করার জন্য আরও বেশি মনোযোগী হব। তারপর আমাদের বিয়েটা হবে। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আরিশা তার চোখে কিছুটা অশ্রু জমিয়ে বলছিল, তবে সে অশ্রুগুলো ছিল আনন্দের, ভালোবাসার। তুমি জানো দীপ, আমি তোমার জন্য অনেক গর্বিত। তোমার মতো মানুষ আমার জীবনে আসায় আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। তুমি আমার জীবনকে আরো সুন্দর করে তুলেছ। আর তুমি জানো আরিশা, আমার জন্য তুমি এমনই একজন যে আমার জীবনে সত্যিকার অর্থে আলো হয়ে এসেছো। তোমার পাশে থাকলে আমি কোনো কিছুতেই ভয় পাই না। তাদের কথাগুলো খুবই সাধারণ, তবে খুবই গভীর ছিল। এই সুন্দর ছোট্ট মুহূর্তগুলো তাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলেছিল। দীপ এবং আরিশা ঠিক তখনই উপলব্ধি করলো তাদের সম্পর্ক শুধুমাত্র ভালোবাসা নয়, একটি বন্ধুও। তাদের কথোপকথন, ছোট ছোট অভিব্যক্তি, একে অপরকে বোঝা, এই সমস্ত কিছু মিলিয়ে তাদের সম্পর্ক এক নতুন রূপ নিয়েছিল। সেদিন আরিশার বাবা যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা তাদের জীবনের মিষ্টি দিনগুলোকে আরও সুন্দর করে তুলেছিল। তারা জানে তাদের সম্পর্কের পথে কোনো বাধাই
আর তাদের ভালোবাসার পথকে থামাতে পারবে না। আর এভাবেই তাদের জীবনে দিনগুলো অতিক্রম হতে থাকে। ভালোবাসা, বন্ধুত্ব আর অভ্যস্ততা একে অপরের মধ্যে মিশে গিয়ে এক নিখুঁত সমীকরণ তৈরি করে। আর দীপার আরিশা একে অপরের পাশে দাঁড়িয়ে তাদের জীবনের আগামী দিনগুলোকে আলোকিত করে চলেছে। 1 বছর কেমন করে চলে গেল। আজ দীপের ফাইনাল ইয়ারে পরীক্ষা শেষ হয়েছে। দীর্ঘ 1 বছর অপেক্ষার পর তাদের জীবনে এবার নতুন অধ্যায় শুরু। আরিশা আর দীপ দুজনের সম্পর্ক এখন নতুন বাঁকে পৌঁছেছে। তাদের জীবনের সবচেয়ে বড় দিন তাদের বিয়ের দিন একেবারেই কাছে। দীপ আজ অনেক উচ্ছ্বাসিত। আরিশার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত তার মনে সোনালি আলোর মতো ছিল। পরীক্ষার চাপ শেষ, আর এখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বিয়ের প্রস্তুতি শুরু। দীপ জানে এটা শুধু তার নয়, আরিশার জীবনেরও সবচেয়ে বড় মুহূর্ত হতে চলেছে। আরিশা যদিও অনেকটা সময় ধরে অপেক্ষা করেছে, আজ তারও মন একটু নরম হয়ে গেছে। দীপের সাথে তার জীবনের সেরা দিন শুরু হবে। বিয়ের প্রস্তুতি নিয়ে এখন তাদের পরিকল্পনা চলছে। তো আজকে তো সব শেষ, এখন বিয়ের জন্য প্রস্তুতি শুরু করব। তুমি কি প্রস্তুত আরিশা? আরে আমি তো একদম প্রস্তুত, কিন্তু তুমি কিভাবে সাজবে জানো? তোমার তো শখ ছিল বড় ধরনের একটা বিয়ের আয়োজন করতে। হ্যাঁ, তবে আমি চাই আমাদের বিয়েটা হবে এমন যেটা আমরা দুজন মনে রাখবো সারা জীবন। খুব বড় না, তবে আমাদের মতোই তোমার পছন্দের কিছু জিনিস হবে। এবং অবশ্যই আমি চাই আমাদের বিয়ের পুরো আয়োজনটাতে তোমার ছোঁয়া থাকুক। আরিশা চুপ করে ভাবছিল। দীপের কথায় তার মনে একটা প্রশান্তি এসে পৌঁছেছিল। জানো দীপ, আমি সবসময় ভাবতাম আমাদের বিয়ে খুব সাধারণ ধরনের হবে, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে আমাদের জন্য এই ছোট্ট সাদামাটা আয়োজনই যথেষ্ট। সঠিক মানুষ, সঠিক সময়, সঠিক জায়গা, আর সবচেয়ে বড় কথা আমাদের একে অপরের পাশে থাকা। দীপ আলতো করে আরিশার হাতে হাত রেখে বলে, হ্যাঁ আরিশা, তুমি থাকলে সবার থেকে বড় কিছু আর কি চাই। আমাদের বিয়েটা ছোট হয়তো, কিন্তু আমাদের ভালোবাসা এত বিশাল। তোমার সাথে এই নতুন জীবন শুরু করার জন্য আমি প্রস্তুত। বিয়ের প্রস্তুতি নিয়ে একদিকে দীপ আর আরিশা একে অপরের সাথে চিন্তা ভাবনায় ব্যস্ত, অন্যদিকে তাদের পরিবারও এই সুন্দর মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিয়ের দিনটি নিশ্চিত হতে আরও খুব বেশি সময় বাকি ছিল না। আরিশার বাবা মা সবাই কাজের মধ্যে ব্যস্ত। বিয়ের অনুষ্ঠান, সাজগোজ, খাদ্য সবকিছু ঠিকঠাক করার জন্য অনেক আলোচনা হচ্ছিল। মা, আজকে আমরা কিছু শপিং করতে যাব। বিয়ের জন্য দারুণ কিছু নির্বাচন করতে হবে। হ্যাঁ অবশ্যই, আর দীপ তো আমাদের পরিবারের একজন হয়ে গেছে, তাকে খুব ভালোভাবে বরণ করতে হবে। তবে তুমি কি ভাবছো কোন ধরনের সাজ পোশাক নেবে? আমি জানি না মা, কিন্তু মনে হয় সাদামাটা একটা ডিজাইন হবে। বেশি গহনাও ভালো লাগবে না। যেটা দীপকে ভালো লাগবে সেটাই নিতে চাই। ঠিক আছে, তাহলে একটু ভিন্ন ধরনের কিছু করো, সেই জন্য সময় নাও। তবে হ্যাঁ, দীপকে বিশেষ অনুভব করাতে হবে, তার জন্য বিশেষ কিছু করতে হবে। এদিকে দীপ তার বন্ধু বান্ধবদের সাথে বিয়ের আয়োজনের পরিকল্পনা করছে। তারা সিদ্ধান্ত নিয়েছে বিয়ের দিন মঞ্চের আয়োজনটা কিছুটা অন্যরকম হবে। দীপ এবং আরিশা তাদের জীবনের সবচেয়ে বড় দিনটিতে একে অপরকে খুঁজে পাবে এবং তাদের ভালোবাসারও গভীর হবে। ঠিক আছে, আমি চাই না আমাদের বিয়ে কোনো সাধারণ বিয়ের মতো হোক, বিশেষ কিছু করতে চাই। তবে আমি চাই তোমরা সবাই মঞ্চের জন্য কিছু প্রস্তুতি নাও, আর আরিশাকে সারপ্রাইজ দেওয়ার মতো কিছু হোক। বুঝেছি দীপ, আমরা জানি তোমার কল্পনা কতটা বিশাল। আশা করি সব কিছু ঠিকঠাক হবে। আর এভাবেই দীপ এবং আরিশা একে অপরের সাথে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে থাকে। এই দিনগুলো যে ভালোবাসার আলোতে অমলিন, তাদের জীবনের অমূল্য উপহার হয়ে থাকে। তাদের বিয়ের দিন, যা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠবে, তা এখন একদম কাছে চলে এসেছে। সময়টা যেন সত্যি উড়ে গেল। একসময় যারা ভার্সিটির করিডোরে হালকা ঝগড়া, টুকটাক ইশারা আর মিষ্টি প্রেমে ডুবেছিল, আজ তাদের জীবনের সবচেয়ে বিশেষ দিন, দীপ আর আরিশার বিয়ে।
প্রেমের পরীক্ষার উত্তীর্ণ হয়ে তারা আজ একে অপরের জীবনসঙ্গী হতে যাচ্ছে। সকাল থেকে চারপাশে ব্যস্ততা, হাসি, আনন্দ, সাজসজ্জার ধুম লেগে আছে। বিয়ের ঘরে গানের সুরে মুগ্ধতা ছড়াচ্ছে। সোনালি শাড়িতে আয়শা যেন স্বপ্ন থেকে নেমে আসা কোনো রাজকন্যা, আর দ্বীপের শেরওয়ানিতে যেন হাজার বছরের প্রেমিক পুরুষ। দ্বীপের চোখ একবার আয়শার চোখের দিকে যেতেই আয়শা হালকা লাজুক হাসি দিয়ে চোখ নামিয়ে নিল। কিন্তু ওই এক ঝলক চোখের ভাষায় তাদের একে অপরের প্রতি ভালোবাসা ঠিকই ধরা পড়ে গেল। আজ মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। আর আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মেয়ে তোমাকে পেয়েছি বলে। বিয়ের কাবির নামেই সই হলো। মোল্লা সাহেবের ঘোষণা, আপনাদের বিবাহ সম্পূর্ণ হলো। এই শব্দে পরিবারের হইচই পড়ে গেল। দীপার আর সে এখন স্বামী স্ত্রী। পুরো আয়োজন জুড়ে আনন্দের ঢেউ বাসরাতে। ঘরটা ফুলে ফুলে সাজানো, মৃদু আলো, হালকা আদর আর শান্ত সুরে ভেসে থাকা একটা রোমান্টিক পরিবেশ। আয়েশা বসে আছে বিছানার এক পাশে, লাল ঘোমটাই মুখ ঢাকা। দীপ ধীরে ধীরে ঘরে ঢোকে, কিছুটা নার্ভাস, কিছুটা উত্তেজিত। আরিশা, মানে আজ থেকে তুমি শুধু আমার স্ত্রী না, আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার সাথী, আমার জীবন। আর তুমি আমার দুষ্ট জুনিয়র প্রেমিক থেকে এখন আমার হাবিব, আমার সব কিছু। দীপ ধীরে ঘোমটাটা সরিয়ে দেয়, চোখে চোখ পড়ে। একটা গভীর ভালোবাসা চারপাশে ছড়িয়ে পড়ে। দীপ আরিশার হাত ধরে। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের শ্রেষ্ঠ সময়। আমি কথা দিচ্ছি, জীবনের প্রতিটা দিন তোমাকে হাসিয়ে রাখবো, যত কষ্টই আসুক। তোমার হাতটা কখনো ছেড়ে যাব না। আমিও কথা দিচ্ছি, যতটা সম্ভব তোমার পাশে থাকবো, তোমাকে বোঝার চেষ্টা করব, ভালোবাসবো নিঃস্বার্থভাবে। দীপ এগিয়ে এসে একে অপরকে জড়িয়ে ধরে। ওদের মাঝে কোনো দূরত্ব নেই, কোনো লজ্জা নেই, শুধু গভীর ভালোবাসার এক অনন্য অনুভব। এখন দীপ ধীরে ধীরে আয়েশাকে খাটে শুইয়ে দেয়, তারপর তার উপরে উঠে খাটের সাথে তার হাত চেপে ধরে তাকে কিস করতে থাকে। তারপর ধীরে ধীরে আয়েশার কাপড় খুলে নেয়। আয়েশা চোখ বন্ধ করে তার জুনিয়র স্বামীর আদর অনুভব করছিল। এক পর্যায়ে তারা দুজন দুজনের বাহুতে আবদ্ধ হয়ে যায়। এই রাতটা ছিল তাদের জন্য। এই রাতে তার একে অপরের মধ্যে হারিয়ে গেল, নতুন জীবনের প্রথম অধ্যায়ে একসাথে পা রাখলো। ভালোবাসার এই যাত্রা, যেখানে তার শুধু প্রেমিক প্রেমিকা ছিল না, বরং একে অপরের জীবনের পূর্ণতা, সেখান থেকে আজ শুরু হলো স্বামী স্ত্রীর মধুর জীবন। এই রাতে শুধু ফুলের সুবাস ছিল না, ছিল মনের গভীর থেকে আসা বিশ্বাস, ভালোবাসা আর একসাথে থাকার প্রতিশ্রুতি। তাদের নতুন জীবন শুরু হলো। ভালোবাসার সত্যিকারের গল্প এখন শুরু। 2 বছর পর দ্বীপের সাফল্য আরিশার ছায়ের মতো সঙ্গ। সময় কখনো থেমে থাকে না। মুহূর্ত পেরোয় দিনে, দিন পেরোয় বছরে। সেই ছোট্ট দ্বীপ যার চোখে স্বপ্ন ছিল বড় কিছু হবার, যার পাশে ছিল একজন ছায়ের মতো সঙ্গী আরিশা। আছে একজন সফল বিজনেসম্যান। আর এই যাত্রায় প্রতিটা ধাপ, প্রতিটা বাধা, সব পেরিয়ে তার হাতটা যিনি শক্ত করে ধরে রেখেছিলেন তিনি আরিশা। সকাল 9টা। দীপ নিজের অফিসে কেবিনে বসে আছে। দেওয়ালে তার কোম্পানির লোগো, ডান পাশে সাজানো 3টি অ্যাওয়ার্ড। বিজনেস ম্যাগাজিনে তার কভার পিকচার বেরিয়েছে, ইয়াং এন্টারপ্রেনিয়র অব দ্য ইয়ার। হঠাৎ দরজা খুলে গেল। আশা তখন কফি নিয়ে এসে বলে, আপনি বস, কিন্তু এখনো কফিটা আমি বানিয়ে দিই। এখনো আপনি? তুমি আর বস হলে চলবে না, অফিসেও প্রেমিকের আধিক্যতা। আমি তো এখন প্রেমিক না, তোমার হাজবেন্ড, তোমার গর্ব। ওকে ওকে, এবার কফি খাও। দীপ কফি কাপ হাতে নিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে। জানো আরিশা, এই 2 বছরে যেসব মুহূর্তে আমি হার মেনে ফেলতে চেয়েছি, সেসব মুহূর্তে শুধু তোমার মুখটাই ভেসে উঠেছে। তোমার বিশ্বাসটা যেন আমার সবচেয়ে বড় জ্বালানি ছিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তখনও বলেছিলে তোমাকে হাসিয়ে রাখবো, মনে আছে? এখন হাসিটাই আমার শক্তি। দীপ ধীরে উঠে আসে, ওর ডেস্ক থেকে একটা ছোট বক্স নিয়ে আসে। এটা তোমার জন্য। কি আছে এর মধ্যে? খুলে দেখো। আয়শা খুলে দেখে একটা ছোট্ট সোনার চেন, পেন্ডেন্টে লেখা মাই স্ট্রংড আরিশা।
আরিশা তখন চোখ ভিজে যায়। দীপ, তুমি আমার জার্নির অংশ না, তুমি পুরো জার্নিটাই। দীপ ওর কাঁধে হাত রাখে, একটুখানি কাঁপা কাঁপা গলায় বলে, আমি যা হয়েছি তা শুধু তোমার কারণে। আমার সফলতা মানেই আমাদের সফলতা। তুমি থাকলে আমি সব পারবো। 2 বছর আগে সেই প্রেমিক প্রেমিকা আজ সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে। দীপ আজ সমাজের এক নামকরা তরুণ উদ্যোক্তা, আর আরিশা তার প্রেরণা, তার বিশ্বাস, তার ভালোবাসার ঘর। এই গল্প শুধু সাফল্য নয়, ভালোবাসা দিয়ে গড়া এক সফল জীবনের। তুমি যদি চাও পরবর্তী পর্বে আমরা দেখাতে পারি তাদের সংসারের নতুন অধ্যায়, ভবিষ্যতের পরিকল্পনা, সন্তান, কিংবা জীবনে আরও গভীর বাক, বলো কোন দিকে নিয়ে যাই? সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু অভিমান সে থেকেই যায়। দীপ সফল, দীপ ভালোবাসার মানুষকে পেয়েছে, কিন্তু পরিবারের নাম শুনলেই এখনো বুকটা কেঁপে ওঠে। তারা ফিরিয়ে দেয়নি ঠিকই, কিন্তু যে কথাগুলো বলেছিল সেগুলোই ওর আত্মাকে চিরে ফেলেছিল একদিন। দীপ ও আরিশার মাঝে এক সন্ধ্যায় শান্ত আলো আধারিতে কথা হচ্ছে। আজ আব্বু ফোনে বলেছিল তোমার পরিবারের কে দেখতে চাই, আর ওনার মতো হয়েছে তোমার বাড়ি যাওয়া দরকার। ওনাকে বলো আমি যাব না। কেন দীপ, এতদিন তো চুপ করেছিলে, আজ যখন সুযোগ এসেছে তুমি। সেই দিনগুলো ভুলিনি আরিশা। মা বলেছিল তুই আমাদের নাম নষ্ট করছিস। বাবা চোখের দিকে তাকিয়ে বলেছিল আমার সন্তান হতেই পারে না। তুমি বলো কিভাবে যাব ওদের সামনে? তুমি এখন আর একা নও দীপ, আমি আছি। আমরাই এখন পরিবার। যদি আজ না যাও, সারা জীবন এই একই তিক্ততা নিয়ে কাটাবে। আরিশা, ভয় পাই আমি, ভয় পাই। আবার যদি ওদের চোখে সে আগের অবজ্ঞাটা দেখি, আবার যদি শুনি তোর মুখ দেখতে চাই না। তাহলে আজ নতুন করে একটা সুযোগ দাও সময়কে। হয়তো তারা আগের মতো নেই, হয়তো তোমার মতো তারাও অপেক্ষা করছে, কেবল কেউ প্রথম এগিয়ে আসেনি। সময় দিও আমাকে, শুধু একটু সময়। কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য শক্ত হতে হয় না, নরম হতে হয়। সময় হয়তো দীপকে ভেঙে দেবে, আবার গড়ে তুলবে, কিন্তু সেই পথ চালায় তার হাত ধরে কেউ তো আছেই, আরিশা। হয়তো সেই ভালোবাসায় তাকে আবার ফিরিয়ে নিয়ে যাবে নিজের করে। 27শে এপ্রিল আজ সেই দিন যেদিন দীপ তার পরিবার ছেড়ে গিয়েছিল। বুকে অভিমান, মনে বিষাদ, তবে তখন সে এক দ্বীপ ছিল যার চারপাশে ঘোর অন্ধকার। আজ সে ফিরছে, কিন্তু একা নয়, তার সাথে আছে তার আলো, তার ভালোবাসা, আরিশা। সন্ধ্যার পর শহরের অন্যতম নামকরা বসুন্ধরা এলাকার একটি বিশাল ক্লাসিক বাংলো বাড়ি। আজ বাড়িতে সাজ রব। দীপের বাবার জন্মদিন উপলক্ষে পরিবারের অনেক আত্মীয় স্বজন জড়ো হয়েছে। ঠিক তখন বাড়ির গেটের সামনে থামে 3টি শ্বেত সোনালী রঙের মার্সিডিজ। প্রথম ও শেষ গাড়ির দরজা খুলে প্রথমে বের হয় কয়েকজন স্যুট পরা, কানে ব্লুটুথ লাগানো নিরাপত্তা রক্ষী। তারা সবার আগেই এলোমেলো লোকজনকে সরিয়ে একপাশে দাঁড় করায়। তারপর ধীরে ধীরে মাঝখানে গাড়ি থেকে নেমে আসে দীপ। পরনে কালো শেরওয়ানি, বুক বরাবর মোটা একটা সোনালি বর্ডার, চোখে হালকা সানগ্লাস, চুল একেবারে ক্লাসিক স্টাইলে সেট করা। পাশ থেকে নেমে আসে আরিশা। গাজুরে গাঢ় লাল শাড়ি, গহনার হালকা অথচ ন্যাচারাল সৌন্দর্য। দীপের বাহুতে হাত রেখে সোজা এগিয়ে যায় প্রধান দরজার দিকে। হঠাৎ ঘরে এক গুঞ্জন। ওই দেখো, ওই কি দীপ না? ফিরে এসেছে। বাহ, কত বদলে গেছে। একদম বিজনেসম্যানের লুক। দীপ এগিয়ে যায়, সবার সামনে দাঁড়ায়। দীপের দাদি এসে থমকে দাঁড়। দীপ হাঁটু গেড়ে বসে তার পা ছুঁয়ে বলে, দাদিমা, ফিরে এসেছি, তোমার সেই অবুঝ দ্বীপ, তবে এবার একজন দায়িত্ববান পুরুষ হয়ে। তুই ফিরে এসেছিস? আমি জানতাম তোকে ঠকানো যায় না। আরিশা এগিয়ে এসে দাদির পা ছুঁই। দাদি বুঝতে পারে এটা দীপের বউ। এই যে আমার নাত বউ। হায় হায়, এই বয়সে সতীন পেয়ে গেলাম বুঝি। হ্যাঁ দাদি, হ্যাঁ দাদিমা, আমি সতীন নই, আমি দীপের তুমিই তো। তাদের হাসি ঠাট্টাই গৃহমন্দিরে ছড়িয়ে পড়ে। হঠাৎ দীপের মা এসে সামনে দাঁড়ায়, মুখে কান্না চেপে রাখা, চোখে হাজার অভিমান। মা, চিনতে পারছো? চোখ বন্ধ করে চিনে ফেলেছি।
সেই ছোট্ট দ্বীপকে, যে একদিন কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়েছিল, আজ ফিরেছে বিজয়ী হয়ে। সেই সময় দীপ তার পরিবারের ভেতর দাঁড়িয়েছিল রাজকীয় দৃঢ়তায়, পাশে ছিল তার ভালোবাসা। একদিন যে দীপ অবহেলিত ছিল, আজ সে সকলের সামনে দাঁড়িয়ে গর্বিত, সফল আর ভালোবাসার জয়গান গাইছে। দীপের বাবা এসে সামনে দাঁড়ালেন। দীপ চোখ নামিয়ে দাঁড়িয়েছিল। তখন তার বাবা পায়ের আওয়াজ শুনে ঘুরে দাঁড়ালেন। চোখের সামনে কঠোরতা ছিল, কিন্তু সেই কঠোরতার মাঝেও কিছু একটিবার প্রশংসার ঝিলিক ছিল। বাবা আমি আসছি। তুমি ফিরে এসেছো, কিন্তু আমি তো জানি না কিভাবে তোমার কাছে আসব। অনেক কিছুই বুঝতে পারিনি। তোমাকে হারানোর সংখ্যা ছিল। বাবা আমি কখনো হারিয়ে যাইনি। তোমাদের পছন্দের কাছে আসা সহজ ছিল না, কিন্তু আমি বুঝতে পেরেছি নিজের পথ নিজেই তৈরি করতে হয়। আজ ফিরেছি শুধুমাত্র নিজের শক্তির কারণে আর তোমার জন্য। তুমি যেভাবে ফিরেছো তা বিশ্বাস করতে অনেক সময় লেগেছে, কিন্তু জানো, তোমার হৃদয় বুঝেছি। এক পা এগিয়ে গিয়ে বাবার কাঁধে হাত রেখে বলল, বাবা জীবনের যুদ্ধ শুধু বাইরের নয়, ভেতরেরও ছিল। কিন্তু আমি জানি তুমি আমার পাশে আছো। এটা যদি বুঝতে পারতাম প্রথমেই, তো আমার জীবনে এত কিছু হতো না। এখন বুঝতে পারছি, সার্থক হয়ে এসেছো, আর তোমার সাথেই আমাদের পরবর্তী পথও হবে। এভাবে 2 বছরের অভিমান ধীরে ধীরে মুছে যায়। পারিবারিক সম্পর্ক স্থিতিশীল হয় এবং দীপ সেই পরিবারের একজন হয়ে ওঠে, যেখানে ভালোবাসা ও শ্রদ্ধা দুটি অমূল্য সম্পদ হয়ে ওঠে। আমরা এই গল্প থেকে অনেক কিছু শিখলাম। এই গল্পটি এক আত্মবিশ্বাসী যুবক দীপের জীবনের সংগ্রাম ও জয়গাথা। দীপ যেভাবে তার জীবনে বিপর্যয়, পারিবারিক অসন্তোষ ও অভিমানকে অতিক্রম করে সফলতা অর্জন করেছে, এটি জীবনের কঠিন সময়ে দাঁড়িয়ে নিজের যোগ্যতা প্রমাণ করার এক অনন্য উদাহরণ। দীপ, যিনি একসময় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু তার আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং তার ভালোবাসার প্রতি নিষ্ঠা তাকে আবার তার পরিবারের কাছে ফিরিয়ে আনে। আয়েশা দীপের জীবনে ভালোবাসা তার পাশে দাঁড়িয়ে দীপকে আগের অবস্থান থেকে আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছে। গল্পটির শেষের দিকে দীপ তার বাবার কাছে ক্ষমা চেয়ে তার পরিবারের প্রতি তার দায়বদ্ধতার কথা বুঝিয়ে দেয়। নিজের আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমে বিশ্বাস রাখা। জীবনে অনেক বাধা আসবে, কিন্তু নিজের উপর বিশ্বাস রেখে কঠোর পরিশ্রম করলে সফলতা অর্জন সম্ভব। দীপের মতো, যিনি অভিমান, কষ্ট এবং বিচ্ছিন্নতার পরও নিজের শক্তি খুঁজে পায় এবং জয়লাভ করে। ভালোবাসা ও পারিবারিক সম্পর্ক। জীবন যুদ্ধে ভালোবাসা এবং সম্পর্কগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীপ এবং আরিশার সম্পর্ক তাদের পরস্পরের প্রতি ভালোবাসা, একে অপরের সমর্থন এবং জীবন যুদ্ধে পাশে দাঁড়ানোর দৃঢ়তা তাদের জন্য সফলতার দরজা খুলে দেয়। ক্ষমা ও সম্পর্কের পুনঃস্থাপন। দীপ তার বাবা মায়ের কাছ থেকে দূরে চলে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে তাদের কাছে ফিরে এসেছে এবং নিজের ভুলগুলো স্বীকার করে তাদের ক্ষমা পেয়েছে। ক্ষমা এবং সম্পর্কের পুনঃস্থাপন জীবনে বড় শিক্ষা। পরিবারের প্রভাব। পারিবারিক সম্পর্ক শুধুমাত্র রক্তের সম্পর্ক নয়, এটি মনের সম্পর্ক। পরিবারের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করা, মিষ্টি ও কঠিন মুহূর্তগুলো ভাগাভাগি করে নেওয়া জীবনের এক বিশেষ উপহার। সারসংক্ষেপে এই গল্পটি জীবন, সম্পর্ক এবং আত্মবিশ্বাসের শক্তি সম্পর্কে শিক্ষা দেয়। এটি শিখিয়ে দেয় যে জীবনে সংকট থাকবে, কিন্তু যদি আমরা নিজেদের মধ্যে বিশ্বাস রাখি, আমাদের ভালোবাসা ও পরিবারকে সমর্থন করি, তাহলে আমরা সফল হতে পারবো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দোয়া করবেন দীপ ও আরিশার জন্য।